সেক্স করাকালীন এত মত্ত অবস্থায় ছিল যে সে খেয়ালই করেনি বর এসে দাঁড়িয়ে রয়েছে। যার সাথে এক্সট্রা ম্যারিটালে জড়িয়েছে তাকে দেখে লোকটার মাথা পুরো ঘুরে যায়, চোখটা পুরো শিলনোড়া দিয়ে থেতলে এমনভাবে মারে চোখটা পুরো ওপরে চলে এসেছিল কপালে। এরপরে যে ঘটনাটা ঘটলো সেটা আরো সাংঘাতিক। বাবা বলছে তোদের কিন্তু সামনে বিপদ, আমি না এই দুটো কথা। মানে বাবা কোয়ার্টারে শুয়ে রয়েছে, বাথরুম থেকে একটা কিরম হাউ হাউ করে কান্না। দেখছি বাথরুমের দরজাটা খোলা, টর্চটা মারছে, ভেতরে কেউ নেই কিন্তু আওয়াজটা আসছে কান্নার। বাথরুমের ওই কান্নাটা এবার ঘরের মধ্যে চলে আসে। বাবা ফিল করে খাটের তলা থেকে যেন ওইরমভাবে হাউ হাউ করে কেউ কাঁদছে। বাবা দেখছে সেই রকম মহিলা, কিন্তু সেই মহিলার পুরো চুল আজকে নেই, একটা পাশ না পুরো ন্যাড়া, চোখের মধ্যে কোনো মনি নেই, সাদা ফ্যাটে টাইপের চোখ। যে রেল লাইনের ধার দিয়ে কোনো একজন মহিলা হাত দুটো সামনে না দিয়ে পেছন দিকে, এবং সে হনহনিয়ে যাচ্ছে। এইরকমও বাবা দেখতে পেত যে ট্রেন আসছে পেছনে কিন্তু সে ছুটে চলেছে। কৌস্তবের আড্ডাতে আজকে আমাদের সাথে রয়েছে অনন্যা নিজের লাইফের এমন একটা ঘটনা শেয়ার করেছে যেটার 3টে ফ্রেজ আছে। 3টে ফ্রেজে এই ঘটনাটা খুব সাংঘাতিক মর্মান্তিক হয়ে উঠেছে। ঘটনাটার মধ্যে এমন একটা আদিম অজানা ভয়ের ফিলিং আছে যা শুনলে হয়তো আপনারা একটু ডিস্টার্বড হতে পারেন। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে শুনছেন কমেন্ট করে জানান। আর আপনার যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল বা অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প লাগে তার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 6290675195। আপনারা কমেন্ট সেকশনের পিন কমেন্টে অর্থাৎ প্রথম কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে আমার এই নাম্বারটি পেয়ে যাবেন। আর হ্যাঁ, আজকের এই ঘটনাটা শেষ অবধি শুনে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব টু কৌস্তবের আড্ডা। তাহলে চলুন আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কৌস্তবের আড্ডার মারাত্মক একটা হরর পডকাস্টে। হ্যালো অনন্যা, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। কেমন আছো সেটা আমাকে বলো। খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এর আগে তুমি যে ঘটনাগুলো শেয়ার করেছো কৌস্তবের আড্ডাতে বা কিউরিও ফাইটে, সেগুলো তোমার নিজস্ব ঘটনা হয়তো নয়, তুমি প্যাসিভলি সেগুলোর সাথে যুক্ত ছিলে। বাট আজকের যে ঘটনাটা জানতে যাচ্ছি তোমার থেকে, সেই ঘটনাটা তোমার নিজের লাইফের একটা হন্টিং এক্সপিরিয়েন্স। আমি জানি না বলা কতটা ঠিক বা ভুল হবে। তোমার বাবার চলে যাওয়ার পেছনে বা মৃত্যুর পেছনে হয়তো এই ঘটনার একটা প্রত্যক্ষ বা পরোক্ষ লিঙ্ক রয়েছে। একদম। এবং সিকিমের ঘটনাটা যদি কনসিডার করি, ওটা তোমার সাথে হয়েছিল। বাট তার আগেও যে তোমার সাথে একটা ঘটনা ঘটেছে এবং তোমার নিজের বাড়িতেও এই জিনিসটার একটা মারাত্মক এফেক্ট হয়েছে, সেটাই হয়তো আজকে জানতে চলেছি। ঘটনাটা তুমি বললে যে 3টে চ্যাপ্টার আছে, 3টে চ্যাপ্টারে 3টে ফ্রেজ আছে। আমি একদম একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে এই ঘটনাটার বিশেষত্বটা কি? ফার্স্ট আমাকে সেটা বলো। বিশেষত্ব এটাই, সেটা হচ্ছে যে মানুষ কতভাবে মিসগাইড হতে পারে। আমরা এক এক সময় ভাবি যে আমরা চোখের সামনে যেটা দেখছি বা মনে মনে যেটা ভাবছি সেটা হয়তো একদম ঠিক। আমি কোনোভাবেই আমি কোনোভাবেই আমার ভুল হতে পারে না, কিন্তু সেটা হয়, ভুল হয় আমাদের। আমরা অনেক সময় সেটাকে ইগনোর করে যাই, ভাবি যে না আমরা যেটা ভাবছি ওটাই ঠিক, বাট এটা নয়। তাই সব সময় চোখ কান খোলা রাখতে হবে যাতে যে কোনোভাবেই আমরা মিসগাইড না হয়ে যাই। আমার এই যে 3টে অধ্যায় তোমাকে বললাম, 3টে ফ্রেজে যে ঘটনাটা বলবো, তার মধ্যে সেকেন্ড ফ্রেজটা যখন আমাদের বন্ধুরা শুনবে, শ্রোতা বন্ধুরা বা দর্শক বন্ধুরা, তখন তারা এটা বুঝতে পারবে যে আমি কেন পডকাস্টের শুরুতে এই কথাটা বললাম, যে আমাদেরকে সচেতন থাকতে হবে, মিসগাইড যাতে আমরা কোনোভাবেই না হই। আমাদেরকে নিজেদের বুদ্ধি দিয়ে পরখ করে দেখতে হবে ব্যাপারটা কি হচ্ছে। ফেয়ার এনাফ। তাহলে চলো
শুরু করেছে পুরো হ্যাঁ। ব্যাপারটা। আজকে যে ঘটনাটা আমি বলবো সেই ঘটনাটা, বিশেষ করে সেকেন্ড ফ্রেজের যে ঘটনাটা, যেটা আমার নিজের বাড়িতে হয়েছে, থার্ড ফ্রেজটাও হয়েছে নিজের বাড়িতেই, বাট সেকেন্ড ফ্রেজের ঘটনাটা আমি আগে কোনো দিন কোথাও কারুর কাছেই শেয়ার করিনি। আজকে আমি তোমার আড্ডায় এসে শেয়ার করব। তো শুরু করছি ফার্স্ট ফ্রেজ, বেশি ভনিতা করব না। প্রথমেই বলি যে আমার বাবা পোস্ট অফিসে ছিলেন পোস্টমাস্টার হিসাবে। উনি একটা একদম অজপাড়াতে বলতে পারি, অজপাড়া গাঁয়ে পোস্টিং হয়। তো খুব স্বাভাবিকভাবেই যেহেতু পোস্টমাস্টার, তো তাই ওনাকে অফিস কোয়ার্টার দেয়া হয়। কোন সালেটা? মোটামুটি তোমার ধরো 1982-83 ঘটনা, কি আচ্ছা, তার একটু আগে পড়ে ওই রকম আর কি। আনুমানিক সালটা বললাম আমি। তো বাবা পোস্টমাস্টার হয়ে যান, খুব একটা বেশি দিন তখন চাকরির হয়নি। যেখানে যান সেটা ভীষণভাবে অনুন্নত ছিল। মানে একে তো বলছি অজপাড়াগা, খুব স্বাভাবিকভাবে সেখানে অনুন্নত একটা ব্যাপার থাকবেই। কোন জায়গাটা এটা? বর্ধমানের সাইডে। ঠিক আছে। উন্নতির নামমাত্র তখন নেই। আর গভর্নমেন্ট কোয়ার্টারগুলোর এখন হাল অনেকটা ভালো, কিন্তু তখন কিন্তু হাল খুব একটা ভালো ছিল না। গুমটি টাইপের পোস্ট অফিসটা ছিল। মানে সেখানে প্রায় মোটামুটি তোমার 4টের পর থেকেই নির্জন হয়ে যেত চারিপাশটা। এবার এতটাই নির্জন হয়ে যেত যে বাবা বলতো যে মানে শীতকালে বিশেষ করে ভীষণ ভয় লাগতো, কারণ এমনিতেই তাড়াতাড়ি সন্ধে নেমে যায় ঝুপ করে। আর বাবা ওখানে যেহেতু একা থাকতেন, তো সেক্ষেত্রে বাবা বলতেন আমার রীতিমতো বেরোতে ভয় করতো। হয়তো কোথাও একটা টুকিটাকি জিনিস কেনার দরকার আছে, সেটা কিনতেও আমাকে অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে। তো আমার খুব ভয় লাগতো। পোস্ট অফিসটা একদম গুমটি ছিল, কোয়ার্টারটাও একদম গুমটি ছিল। এবার কোয়ার্টারের যে বাথরুমটা সেটা কিন্তু ভেতরে ছিল না, একটু বাইরে ছিল। কয়েক পা হেঁটে সেই বাথরুমে যেতে হতো। এবার বাবার ওই কোয়ার্টারে একজন মদন বলে ছেলে ছিল, কেয়ারটেকার টাইপের। এবার ঘটনাটা যেহেতু খুব সত্যি ঘটনা, তো সেক্ষেত্রে মদনের চেহারার একটু বর্ণনাটা আমাকে দিতে হবে। মদন মোটামুটি 4.5 ফুট কি তার একটু কমই ছিল, মানে একদম বলতে গেলে আমরা ওটা বলতে পারি যে ওর হয়তো বামনত্ব রোগটা ছিল, ডুয়ারফিজম যে রোগটা বলে আর কি। এবং গাঁটটা গোট্টা চেহারা ছিল, খাটো হলেও বিশাল গায়ে জোর। সেই বাবা রান্না বান্না সমস্ত কিছু করে টোরে দিত, ওয়াশরুম পরিষ্কার করতো, ঘরটার সমস্ত পরিষ্কার করে দিত। এবার বাবা যখন ওখানে পোস্টিং হয়ে নতুন গেল, তখন ওই মদন বলে দিয়েছিল বাবাকে একটা কথা, সেটা হচ্ছে যে আপনার যদি কিছু দরকার হয়, আপনি যদি কিছু অসুবিধা বা অস্বস্তি ফিল করেন, সবার আগে আমাকে বলবেন, কারণ আমি এই কোয়ার্টারের নারী নক্ষত্র সমস্ত কিছু জানি। আপনার এই অস্বস্তি বা অসুবিধার কথা বাইরের লোককে বললে সেটা কিন্তু তারা বিশ্বাস নাও করতে পারেন। এই কথাটা বলেছিল। তো বাবা বলেছিল কি আর এমন অস্বস্তি অসুবিধা হবে, তুমি তো আছো, তুমি রান্নাবান্না সমস্ত কিছু করে দেবে, আমার কোনো চাপ হবে না। অনেকেই এবার ওই পোস্ট অফিসে যারা আসতো টাকা তুলতে বা টাকা জমা দিতে, অনেকেই বাবাকে তখন বলতো যে আপনি কোথায় রয়েছেন। তো বাবা বলতো অফিস কোয়ার্টারে। তো তারা একটু অবাক হয়ে তাকাতো বাবার দিকে। তো বাবা বলতো যে জানি না, মানে তখন হুট করে মনে হতো যে আমার দিকে তাকিয়ে আছে কেন। কিন্তু তারপর ভাবতো ঠিক আছে, অনেকের তো স্বভাব থাকে, কৌতূহল হয় যে কোথায় রয়েছে, নতুন পোস্টমাস্টার এসেছে। এবার বাবার আগের যে পোস্টমাস্টার, সে হঠাৎ করে নাকি ওই কোয়ার্টারে থাকাকালীনই হার্ট অ্যাটাক হয়ে যায়। হার্ট অ্যাটাক হয়ে সে আর ওখানে চাকরি করতে পারেনি, মানে তাকে ওই জায়গাটা আর কি বদলি করে দেয়া হয়, সে অন্য জায়গায় চলে আসে। যাই হোক, অসুস্থতার কারণে ওই জায়গাটা ভ্যাকেন্ট হয়ে যায়, বাবা নতুন পোস্টমাস্টার হিসাবে আসে ওইখানে। এইবার ঘটনাটা ঘটে ঠিক অফিস চলেছে মোটামুটি ধরো মাসখানেক হয়েছে, কোনো প্রবলেম কিছু হয়নি। বাবা ওই সময় বাড়ি থেকে, মানে কলকাতায় বাবাদের যেহেতু আসল বাড়ি ছিল, মানে আমাদের বাড়ি কলকাতা থেকে ওই বর্ধমানের ওইখানে যেত, অফিস টফিস করতো, সবই ঠিক আছে। ঘটনাটা ঘটে মাসখানেক পর থেকে। কি হয়, বাবা রাত্রিবেলা শুয়ে আছেন, মশারি টাঙানো, খেয়ে দিয়ে শোয়া হয়ে গেছে। হঠাৎ করে, মানে একটু ধরো গভীর ঘুমেও হয়তো তখন আচ্ছন্ন হয়নি বাবা, জাস্ট চোখটা লেগে এসেছে। হঠাৎ বাবা ফিল করতে পারে
যে মশারিটা রয়েছে, মশারিটা টাঙানো, মশারিটা ধীরে ধীরে বাবার কাছে মানে বাবার দিকে নেমে আসছে। যেমন মশারির দড়ি যদি লুজ হয়ে যায় আস্তে আস্তে খুলতে খুলতে কি গায়ের কাছে নেমে আসে তো, দিয়ে একদম পুরো খুলে যায়, সেরকম গায়ের কাছে নেমে আসছে মশারিটা। বাবা তাকায় চারিদিকে, কেউ কোথাও নেই, তাহলে মশারির দড়িটা লুজ হলো কি করে? বাবা ভাবলো যে তাহলে হয়তো আমিই ঠিকঠাক মতো টাইট করে বাঁধতে পারিনি। আবার বাবা বেঁধে দিল টাইট করে, আবার শুলো। এবার দেখা গেল যে 4টে কোনাই একসাথে দুম করে ঝপাস করে খুলে গেল মশারিটা, দিয়ে গায়ের ওপর পড়ে গেল। এবার 4টে কোনা একসাথে তো খোলা সম্ভব না, একটা কোনা লুজ হচ্ছিল, ঠিক আছে টাইট করে বেঁধে দিয়েছে, 4টে কোনাই একসাথে খুললো। এইটা প্রথম দিনকার প্রবলেম হলো। বাবার গাটা বেশ ছমছম করে উঠলো যে এটা কি হচ্ছে, 4টে কোনা একসাথে কি করে খুললো। দ্বিতীয় দিন যে প্রবলেমটা শুরু হলো সেটা হচ্ছে বাবা কোয়ার্টারে শুয়ে রয়েছে, বাথরুম থেকে একটা কিরম হাউ হাউ করে কান্না। এবার কান্নাটা কীরকম আমি বলি, যদি ধরো কেউ কাউকে দেখে যে মৃত মানুষ, মানে কেউ আর কি খুব প্রিয়জন মারা গেছে, সেই যে একটা হৃদয় থেকে যে একটা আর্তনাদ, যে একটা কান্না বেরিয়ে আসে, সেই কান্নাটা কিন্তু আর বাকি কান্নার সাথে একদমই এক নয়, একটা হাউ হাউ করে আর্তনাদ, যে কি হয়ে গেল একটা সর্বনাশ এরকম ধরনের। বাবা উঠে বসেছে, বাবা উঠে বসে টর্চ নিয়ে বাথরুমের দিকে যেতে গেছে, গিয়ে দেখছে, আমি আগেই বলেছি বাথরুমটা কিন্তু কোয়ার্টার থেকে একটু দূরেই ছিল, কয়েক পা এগিয়ে যে মানে বাথরুমটা পড়তো, দেখছে বাথরুমের দরজাটা খোলা, টর্চটা মারছে, ভেতরে কেউ নেই, কিন্তু আওয়াজটা আসছে কান্নার। আচ্ছা, বাবা প্রচণ্ড ভয় পেয়ে যায়। বাবা ভাবে মদন কি তাহলে এরকম অস্বস্তি বা অসুবিধার কথা বলেছিল যে নারী নক্ষত্রও জানে। বাবা এটাও বুঝতে পারে যে এই কথাটা যদি আমি কালকে বলি অফিসে যারা আছে আশেপাশে বা যারা আসবেন, তারা তো কেউ বিশ্বাস করবে না, বলবে তুমি ভুলভাল দেখেছো। আর বাবা নেশার ঘরেও থাকে না যে ভুলভাল দেখবে বা ভুলভাল শুনবে। এবার বাবা ওটাকে কোনোভাবে ইগনোর করে, বললে ঠিক আছে, ওকে ফাইন। বাবা কোনো রকমে সেই দিন রাত্রে ঘরে ফিরে আসে। এবার 2 দিন যায়, কোনো আর সমস্যা হয় না। তার 2 দিনের পরে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে বাথরুমের ওই কান্নাটা এবার ঘরের মধ্যে চলে আসে। বাবা ফিল করে খাটের তলা থেকে যেন ওইরমভাবে হাউ হাউ করে কেউ কাঁদছে। বাবা যে খাটে শুয়ে রয়েছে সেই খাটের তলাতে যেন কেউ মনে হয় ওরম হাউ হাউ করে কাঁদছে। মশারি কিন্তু খোলে টোলেনি সেদিন। এবার বাবা যে খাট থেকে নামবে, বাবার তো ভয় লাগছে যদি কেউ পা ধরে টানে, কারণ খাটের তলা থেকে যেহেতু বুঝতে পারছে, ফিল করতে পারছে। বাবার এবার মনে হয়েছে যে করে হোক আমায় খাটের তলাটা চেক করতেই হবে, না হলে আমি তো শুতে পারবো না। আর যেভাবে কাঁদছে, মানে তুমি ভাবো এইরকম একটা ঘর, তুমি পডকাস্ট করছি, হঠাৎ করে আমরা শুনলাম যে ওরকম একটা কান্নার আওয়াজ, আমাদের তো মানে সাংঘাতিক রকমের চাপ হয়ে যাবে, আমরা পডকাস্ট করবো কী করে। সেরকমই একটা ব্যাপার, একই ঘরে বাবা রয়েছে, খাটের তলা থেকে ওরকম কান্নার আওয়াজ। কোনো রকমে বাবা নেমে টর্চ মেরে দেখছে খাটের তলায় কিন্তু কেউ নেই। খাটের তলা কি, এমনকি ঘরের কোনো কোণেই কেউ নেই, অথচ ওরকম কান্নার আওয়াজ। বাবা দরজা খুলে স্ট্রেট বাইরে বেরিয়ে গেছে। বাইরে বেরিয়ে গিয়ে চাতাল মতো, যেখানটা মানে চাতাল মতো ছিল, সেই চাতালে বসে রয়েছে। বাবার জ্বর চলে এসেছে, খুব স্বাভাবিক একটা আতঙ্কে জ্বর চলে এসেছে। পরের দিন মদন এসছে। মদন আসা মাত্রই বাবা বলেছে যে আমি এরকম প্রায় 2 দিন হয়ে গেল, আমি কিছু এরকম অদ্ভুত ধরনের কান্নার আওয়াজ শুনছি, একদিন বাথরুম থেকে এসেছে, একদিন খাটের তলা থেকে এসেছে। মদন বলল যে আপনি কোনো ভয় পাবেন না, আপনার গায়ে কি পৈতে আছে? আপনি তো ব্রাহ্মণ মানুষ, পৈতে কোথায়? বলছে না, আমার গায়ে এবারে যখন বাড়ি গিয়েছিলাম পৈতেটা খুলে চলে এসেছি, পৈতেটা পরে আসা হয়নি আমার। বললো তাহলে আপনি এক কাজ করবেন, আপনি তাহলে আহ্নিক বা গায়ত্রী মন্ত্র, সেটা আপনি যখনই এরকম প্রবলেম ফিল করবেন আপনি করবেন, পাঠ করবেন। তো বাবা বলছে এখানে কি এরকম ধরনের কিছু হয়? বলছে এরকম ধরনের হয় কি না আমি ঠিক বলতে পারবো না, তবে হ্যাঁ আগের জন তো খুব অসুস্থ হয়ে গেলেন। এবার এখানে একটা পয়েন্ট আসি, আগের জন অসুস্থ মানে আগের পোস্টমাস্টারের হার্ট অ্যাটাক চলে এসেছিল। এবার এই কথাটা এমনভাবেও থ্রো করে বলল যেন মনে হলো যে এর পেছনেও অনেক কিছু জানে, কিন্তু একদিনে পুরোপুরি সেই ব্যাপারটা খোলাখুলিভাবে বলল না বাবার কাছে। অথচ লোকটা কিন্তু খারাপও ছিল না, বাবার ভালো চায় বলে কিন্তু এটাও বলল যে আপনি যখন ভয় পাবেন আপনি তখন গায়ত্রী মন্ত্র পাঠ করবেন বা আমাকে বলবেন, এই রকম ধরনের একটা ব্যাপার।
তো গেল, ঠিক আছে, ফাইন। এবার প্রত্যেক দিন কিন্তু এই ধরনের জ্বালাতন বা ভয় দেখানোটা হয় না বাবার সাথে। আবার বেশ কিছু দিন গেল, 15-20 দিন গেল। তারপর হঠাৎ করে বাবা একদিন রাত্রিবেলা ফিল করলো যে মশারির সামনে মানে মশারির বাইরে দিয়ে মশারির সামনে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, কোনো মহিলার অবয়ব, এবং তার চুলটা না পুরো সামনের দিকে, মানে মুখের পুরো আমরা যদি চুলটাকে পুরো এলিয়ে দিই মুখটা পুরো ঢেকে যাবে, এবং চুলটা কতটা জানো, হাঁটু ছাড়িয়ে গেছে। কি বলছো? ইয়েস। এবং সেই মহিলার অবয়বটা দেখে মনে হলো, বাবার যতটা, মুখটা তো দেখা যায়নি, পুরো চুলটা দিয়ে ঢাকা ছিল, বাবার যেটুকুনি দেখে মনে হয়েছিল কোনো অল্প বয়সী মেয়ে হবে, আচ্ছা মাঝবয়সী নয়। আচ্ছা। এবার বাবা যেই মুহূর্তে মানে চিৎকার করে উঠেছে কে কে বলে, রীতিমতো ভ্যানিশ, মুহূর্তের মধ্যে ভ্যানিশ। বাবা বুঝতে পারে না কি হচ্ছে। এবারে আর একটা জিনিস আসি, আর একটা কথায়, যেই মুহূর্তে ও ভ্যানিশ হয়ে গেল, সাথে সাথে আবার বাথরুম থেকে মারাত্মকভাবে ওই হাউ হাউ করা আর্তনাদ, কান্নার মতো। মানে একবার বাবা ঘরে দেখলো, আবার সাথে সাথে যখন বাবা উঠতে যাবে বাথরুম থেকে ওই রকম ধরনের আওয়াজ। শুধু এইটা নয়, এরপর রীতিমতো আস্তে আস্তে উপদ্রব বাড়তে থাকলো। কিরাম হলো, একদিন বাবা দেখছে, মানে এটা কি হতো, স্পেশালি রাতে ঘুমানোর সময় হতো। আরেকদিন বাবা ঘুমোচ্ছেন, হঠাৎ করে বাবা দেখছেন, মানে ঘুমটা মানে চোখটা আর কি খুলে গেছে বাবার, হঠাৎ করে বাবা দেখছে সেই রকম মহিলা, কিন্তু সেই মহিলার পুরো চুল আজকে নেই, একটা পাশ না পুরো ন্যাড়া, মানে কেউ যদি এই দিক দিয়ে মাথা কামিয়ে দেয়, বাঁ সাইডটা পুরো কামানো, মানে কোনো মানে পুরো ন্যাড়া মাথার মতো বাঁ সাইডটা, ডান দিকে চুল, এবং ঘাটটা পুরো এরকম করে এলানো, এলিয়ে রয়েছে। আচ্ছা। আর ওই রকম একটা মানে ওই রকম একটা সামনে ছায়ামূর্তি অবয়ব যাই বলি না কেন আমি, মানে এটা মারাত্মক ভয়ঙ্কর। মানে তার দুদিকে চুল নেই, একদিক পুরো মাথার কামানো, আর একদিকে চুল, আর চুল মানে সেই হাঁটু ছাড়িয়ে গেছে, আর একটা দিকে কোনো চুল নেই। মানে বাবা প্রচণ্ড রকমের ভয় পেয়ে যায়, বাবা পুরো চেঁচিয়ে ওঠে এবং গায়ত্রী মন্ত্র পাঠ করতে থাকে। এবার গায়ত্রী মন্ত্র পাঠ করছে, ঘর থেকে সে ভ্যানিশ হয়ে গেল, সবই ঠিক আছে, কিন্তু বাথরুমকে কেন্দ্র করে আবার সেই হাউ হাউ করা আর্তনাদ, কান্না। বাবা খাট থেকে নামতে সেদিন পারেননি। সত্যি কথা বলতে বাবা আমাদেরকেই স্বীকার করেছিলেন, বাবার সেদিন খাটেই বাথরুম হয়ে গিয়েছিল ভয়ে। কারণ ওই রকম একটা চোখের সামনে দেখাটা মানে ভীষণই ভয়াবহ একটা ব্যাপার। একদমই তাই। এইবার যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে, বাবার পোস্ট অফিসে সমস্ত তোমার ওই সরকারি কাগজপত্র, খাতা টাতা সমস্ত কিছু থাকতো, রিফিলের প্যাকেট ট্যাকেট সব থাকতো, যেটা মজুদ থাকে আর কি একটা সরকারি অফিসে। বাবা যখন কাজ করতে বসতেন, বাবা দেখতেন কোনো না কোনো এক মানে কিছু, মানে প্রত্যেক দিনই প্রায় বলতে গেলে ফাইলটা না এলোমেলো করে রাখা, মানে ধরো এই তাকে কিছু ফাইল ছিল, ওই তাকে কিছু ফাইল ছিল, এবার এই তাকের ফাইলগুলো পুরো এলোমেলো, মানে পুরো পরপরভাবে সাজানো নয়। দুটো হয়তো পড়েই আছে মাটিতে, দুটো হয়তো তাকে, এবার দুটো তাকে থাকলেও কী হবে সেটা ঠিকভাবে নেই। কিরম আমি বলি, ফাইলগুলো খোলা রয়েছে, কাগজপত্রগুলো বার করা রয়েছে, আর তলায় যে ফাইলটা রয়েছে সেটা হয়তো ঠিক রয়েছে, বাট ওপরের ফাইল থেকে কাগজপত্র বার করে নিচ্ছে কে, রিফিলের প্যাকেট উধাও হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে এই রকম ধরনের জিনিসপত্র হচ্ছে। তো বাবা বুঝতে পারছেন, এবার বাবা যেহেতু পোস্টমাস্টার ছিলেন, বাবার উপর সমস্ত দায় বর্তায়, কারণ পুরো অফিসের দেখভাল থেকে সমস্ত কিছু বাবার উপর দায়, যাই কিছু হবে বাবাকে খেসারত দিতে হবে যে কেন এই জিনিসটা হয়েছে। এইবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে দেখবে সরকারি অফিসে খাতাগুলো না মোটা মোটা টাইপের, খেরোর খাতা ঠিক বলবো না, মানে মোটা মোটা টাইপের খাতা থাকে, নয় নীল কাগজের মলার দেওয়া থাকে, নয় ব্রাউন কালারের মলার দেওয়া থাকে, অনেকটা ওই পুরনো টিকিটগুলো থাকতো না আমাদের, সেই ওই রকম হলুদ টাইপের, হলুদ শেডের ওই রকম মলার দেওয়া বড় বড় সরকারি অফিসে খাতা থাকে। সেই খাতাতে বাবা দেখছেন যে সাদা পাতা, একটা হয়তো সাদা পাতা প্রথমটা খুললেন, ঠিক আছে, দ্বিতীয় তৃতীয় পাতাতে দেখা যাচ্ছে যে কেউ না আঁকিবুকি কেটেছে। এবার কিরাম আঁকিবুকি আমি বলছি, পেনের আঁকিবুকি না, কোনো একটা যেন মনে হয় কোনো রক্তে ছিটে দিয়ে এরকম করে কোনো নকশাও বলবো না, মানে হিজিবিজি
বাচ্চারা আমরা যখন প্রথম ধরো বাচ্চা অবস্থায় থাকি, পেন পেলে যেরকম হিজিবিজি কাটতে থাকে না, ওই রকম হিজিবিজি কাটা, রক্তর ওরকম, মানে রক্ত মানে বোঝাই যাচ্ছে যে লাল রঙের। এবার লাল ওটা কোনো কালি না, ওটা রক্ত দিয়ে ওই রকম কিরম একটা বিক্ষিপ্ত টাইপের কোনো নকশা নাকি, মানে বাবা তো আমাকে বলেছিল ওটা, বাবার মনেই হয়েছিল হিজিবিজি কাটা। এবার এটা যখন দেখিয়েছিল আশেপাশের সমস্ত লোকদের, মানে যারা আরও কলিগ ছিলেন আর কি, তারা বলেছিলেন যে এটা কি, মানে এটা কি করে সম্ভব হচ্ছে, মানে এটা তো আমরা কেউ করছি না। বলছে এটা কি তোমাদের সাথে আগে কোনো দিন অফিসে হয়নি? বলছে না, আমাদের সাথে তো কোনো দিন অফিসে হয়নি, তুমি আসা মানে স্যার আপনি আসার পর থেকে এইরকম জিনিসপত্র হচ্ছে। তার মানে কি হচ্ছে ব্যাপারটা, আমরা তো বুঝতে পারছি না কেউ কিছু। এবার ওই মদন যখন ওই সমস্ত জিনিসপত্রগুলো দেখতো, মদন কিন্তু মুখে কিছু বলতো না, মদন অদ্ভুতভাবে দেখতো, এবং ওর দৃষ্টিভঙ্গি দেখে বাবা বুঝতে পারতো যে অনেক কিছু জানে, বাট পরিষ্কার করে কিছু খোলাখুলি বলতে চায় না। কিন্তু ও বাবাকে আবার খুব সম্মানও করতো, প্রত্যেক সময় বাবাকে বলতো আপনি খুব সাবধানে থাকবেন, কিন্তু যাই হচ্ছে হচ্ছে, আপনার যদি মনে হয় খাতাগুলো অফিসে রাখবেন তো রাখবেন, না হলে না রাখবেন তো না রাখবেন। এবার বাবা তো আর বলতে পারে না যে অফিসে এরকম ধরনের ভুতুড়ে কর্মকাণ্ড হচ্ছে, কোনো ওঝা বা কোনো তান্ত্রিক বা কোনো গুণিন ডাকুন, কারণ এইটা পুরো অবাস্তব ব্যাপার স্যাপার। অফিসে কে পুজো করাবে, অথচ খাতায় ওই সব জিনিসপত্র হচ্ছে, কেউ মানে প্রত্যেকে দেখছে কিন্তু কেউ আমল দিচ্ছে না, খাতাগুলো ফেলে দিয়েছে। আর ওরা মোটা মোটা খাতা, ওই রকম ধরনের রক্তের ওই সব দিয়ে, আর কে রাখবে ওই ধরনের খাতা। এইবার যে উপদ্রবটা হলো সেটা আবার অন্য ধরনের উপদ্রব হলো। কীরকম, বাবা যখন মানে অফিসের কোয়ার্টারের বাবার দেখভাল করতো ওই মদন ছেলেটি, অফিস টফিস করে যখন বাবা যাচ্ছে, দেখছে বাবার যে ঘরের চাতালটা রয়েছে অফিস কোয়ার্টারের, সেই চাতালে ফোঁটা ফোঁটা রক্ত পড়ে, এবং ঘরে যখন ঢুকছে ঘরের বিছানা পুরো ওলট পালট, যেন কেউ মনে হচ্ছে বিছানায় পুরো শুয়ে মানে ধামসে, যে ওয়ার্ডটা আমরা বলি, মানে একদম ধামসে গিয়েছে বিছানার চাদর, তারপর হচ্ছে তোমার বালিশ মানে এই মাটিতে পড়ে রয়েছে, তোষকটা অর্ধেক দিকে গোটানো, মানে কি বিচ্ছিরি টাইপের একটা ব্যাপার। বাবা আবার ঠিক করে, বাবা বুঝতে পারছে না যে কি হচ্ছে কেসটা, আর ঘরে রক্ত, মানে চাতালে রক্ত কি করে আসবে, আর রক্ত মানে কি বলবো, মানে সেটা খালি একদিনের ঘটনা না, পরপর এরকম 2-3 দিন ধরে ওই রকম রক্ত বাবা পড়ে থাকতে দেখেছে। আবার মদনকে বলে কোনো কোনো সময় মদন না থাকলে বাবাকেই মুছতে হয়, কারণ মদন সবসময় থাকতোও না, রান্না বান্না করে দিয়ে চলে যেত। একদিন বাবা খেতে গিয়ে, মদন রান্না করে চলে গেছে, বাবা খেতে গিয়ে দেখছে তরকারির মধ্যে রক্ত। কি বলছো? হ্যাঁ, তরকারির ভিতরে রক্ত, আর ভাতের ভিতরে, ভাতটা যখন মানে ভাতটা খুলেছে, ভাতের ভিতরে নোখ, আর কিরাম নোখ আমি তোমাকে বলি, মানে কালো একদম, যে বলি না কালো কুষ্টি টাইপের নোখ, মানে কয়লাতে ধরো কেউ যদি আঙুলটা করে আসে, সেরকম একদম ঘোর কালো রঙের নোখ, মানে ভাতের মধ্যে আর তরকারির মধ্যে রক্ত। বাবার মারাত্মকভাবে ঘেন্না চলে আসে। এইবার শুরু হয় বাবার সাথে যেটা, সেটা হচ্ছে কিছু ঘেন্নাকর জিনিসপত্র, মানে যেটা আমি বর্ণনা দিতে গেলেও আমার গাটা ঘিন ঘিন করে উঠছে। ওই রকম দেখলো তরকারির ভিতর রক্ত, ভাতের মধ্যে নখ, ঠিক আছে। এইবার আর একদিন কী দেখছে বাবা, তোমার অফিস টফিস করে এসেছে, জাস্ট ওই তোমার ফ্রেশ ট্রেশ হয়ে খাটে শুতে যাবে, খাটের মধ্যে দেখছে কিছু তোমার দলা পাকানো তুলোর ভিতরে যেন কালো একটা কিছু, মানে ওটা রক্তই, রক্তটা কি হয় জমাট বেঁধে গেলে দেখবে এটা কিরকম কালো টাইপের একটা হয়ে যায়, সেই রকম কালো টাইপের রক্ত তুলোতে ভর্তি ওই রকম, আর তার সাথে 2-3টে দাঁত, ভাঙা দাঁতের টুকরো। কি বলছো? হ্যাঁ, ওই বিছানায় মানুষ শোবে কি করে? ওকে, সেটাও মানে পুরো তোমার পূর্ণবয়স্ক বা প্রাপ্তবয়স্ক মানুষের দাঁত নয়, কিন্তু দাঁতটা না যেন কেউ মনে হচ্ছে এবড়ো খেবড়োভাবে মেরে ভেঙে দিয়েছে, সেরম টাইপের দাঁত, মানে একটা ঠিক সাইজ তো একটা ভাঙা, এই রকম ধরনের। আর দাঁতগুলো না মানে কীরকম যেন একটা, বাবা বলছে মানে পুরো একদম কালো কুষ্টি, হলদেটে, তার মধ্যে শেড, মানে বাবা বলছে ওটা আমি মানে মুখে বর্ণনা, মানে আমারও গা ঘিন ঘিন করছে ওই জিনিসটা মানে বলতে গিয়ে। আর একটা দিন যেটা হচ্ছে, বাবা যেটা দেখতে পাচ্ছে
সেটা হচ্ছে ওয়াশরুমে বাবা ঢুকতে যাবে, দেখছে ওয়াশরুমের চারিপাশে পটি ছড়ানো রয়েছে। কি বলছো? হ্যাঁ। আচ্ছা। এবার বাবা বলছে আমি তো আর ওরম নোংরা করে যাইনি, ওরম নোংরা করা মানে কীরকম একটা বিচ্ছিরি ব্যাপার। আর বলছে তখন মদনও নেই, কে পরিষ্কার করবে, আমাকে পরিষ্কার করতে হয়েছে। এইবার আমি বলি, মানে এখানে হয়তো অনেকেই শুনে ভাববেন যে এই জিনিসটা নিয়ে আমি কেন বলছি, কিন্তু ঘটনার পরিপ্রেক্ষিতে আমাকে বলতে হচ্ছে। পটিটা না মানে পুরো তোমার রক্ত মিশ্রিত, ঠিক আছে, আর কালো রঙের পুরো, মানে এটা আমিও বলতে চাইনি, বাট ওই যে আবারও বললাম ঘটনার পরিপ্রেক্ষিতে আমাকে বলতেই হবে, না হলে আমাদের বন্ধুরা আর কি, শ্রোতা বন্ধুরা বুঝতে পারবে না জিনিসটা। এই কথাটা বলার একটা কারণ আছে। তো বাবার প্রচণ্ড গা গুলিয়ে ওঠে, কোনো রকমে পরিষ্কার করে। এরপরেই সেম জিনিসপত্র বাথরুমে তো ছড়ানো ছিটানো থাকেই, আস্তে আস্তে সেটা ঘরের ভিতর চলে আসে, বিছানাতে চলে আসে। কেউ যেন একটা ওয়াশরুমটা নোংরা করে সেই জিনিসপত্র, মানে সেসব পটি মটি পুরো একদম ঘরে ছড়িয়ে দিচ্ছে, খাটের উপর ছড়িয়ে দিচ্ছে, মানে অনাসৃষ্টি কাণ্ড। মানে কেউ যেন বলছে যে তুই এখান থেকে চলে যা, আর থাকতে পারবি না, এরকম একটা ব্যাপার। ওকে। তো এইবার ওখানে বাবা শোবে কি করে? এবার মদনকে বলা হলো যে এরকম আমার জিনিসপত্র এরকম হচ্ছে। এবার মদন যেন বাবার ভালোও চায়, আবার এরকমও ব্যাপারটা যে বাবার কীরকম অস্বস্তিতে পড়ছে, বাবা কতটা ভয় পাচ্ছে, সেটা যেন ওর কাছে একটা মজার বিষয়ও। বাবা বলেছে তুই আমাকে একটা অন্য ঘর দেখে দে, আমি এখানে থাকতে পারবো না, এইভাবে কে নোংরা করছে আমি বুঝতে পারছি না। বলছে ঠিক আছে ঠিক আছে, আমি তোমার ঘর দেখে দেবো, কোনো অসুবিধা কিছু নেই, তবে আমি এগুলো পরিষ্কার করে দিচ্ছি, কোনো প্রবলেম নেই। এবার বাবার কাছে এটা একটা অস্বাভাবিক লাগে। ও না নোংরাগুলো যখন পরিষ্কার করে ওর মধ্যে কোনো ঘেন্না পিত্তি আসে না, অথচ এটা ঘেন্না পিত্তির ব্যাপার তো, একদমই তাই। কিন্তু ওর কোনো ঘেন্না পিত্তি আসে না, ও অবলীলায় পরিষ্কার করে দেয়। আর বাবা কিছু এক্সট্রা টাকা দিয়ে দেয়, ও সব কিছু করে টোরে চলে যায়। এবং ও এটাও বলে না, ওর এটার ব্যাপারে কোনো মাথা ঘামানোর ব্যাপারও নেই যে কে করছে, দাঁড়ান আমি দেখে দিচ্ছি কে বদমাইশি করছে, এইসবও কিছু ব্যাপার স্যাপার নেই। কিন্তু এইবার যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে বাবার যে জামা কাপড় টাঙানো থাকতো, সেই সমস্ত বাবার জামা কাপড়ের মধ্যে বাবা ওই রকম রক্তে মানে ভেজা ওই রকম কালো কুষ্টি টাইপের, মানে কালো কালো টাইপের আর কি, ওই রকম রক্ত জমাট বাঁধার মতো ওরম কালার করা, মানে ওই রকম কালারের তুলোর টুকরো খুঁজে পেতে লাগলো সবসময়। যেন মনে হতো ওটা কেউ কোথাও একটা গোপনাঙ্গে ইউজ করা হয়তো ওরকম তুলোর টুকরোটা। এবার তুলোর টুকরো থেকে ন্যাকড়ায় চলে গেল, মানে টেবিলের উপর বাবা হয়তো কিছু রাখতে গেছে, দেখে ন্যাকড়া, নয় শোয়ার মানে বিছানার উপরে ওই রকম ন্যাকড়া, নয় ওই রকম তুলো, আর তার সাথে ওই পটির ব্যাপারটা কিন্তু লেগেই রয়েছে। মানে বাবার পাগল পাগল হয়ে যাওয়ার অবস্থা। বাবা ঠিক করে নিয়েছে যে ওখানে আর বাবা থাকতে পারবে না, বদলির জন্য দরখাস্ত করবে, কিছু করার নেই। একদমই তাই। এইবার যে ব্যাপারটা সেটা ধরা পড়লো, বাবা এবার দেখলো একদিন যে বাবা অফিস থেকে বেরোনোর আগে কোয়ার্টারের বাথরুমে মদন যায়। এবার বাবা প্রথম দিন দেখে বুঝতে পারেনি ব্যাপারটা কি হচ্ছে, ভেবেছে হয়তো পেয়েছে গেছে, ওকে ফাইন। মদন বেরিয়ে চলে গিয়েছে, বাবা তারপর অফিসের তালা টালা সমস্ত বন্ধ টন্ধ করে গেছে। বাথরুমে ঢুকে দেখছে ওই রকম সেই রক্ত মিশ্রিত কালো পটি চারিদিকে ছড়ানো। বাবা তার মানে ভাবছে মদন কি ইচ্ছে করে এইরকম করছে, নোংরা মানে আমার একটা এরকম অস্বস্তিকর পরিস্থিতিতে আমাকে ফেলে দেওয়ার জন্য, এক্সট্রা টাকা পাবে তার জন্য, টাকা পাবে তার জন্য। বাবা প্রথম দিন কিন্তু কিছু বলেনি। এই ঘটনাটা 2 থেকে 3 দিন কিন্তু রিপিট হয়েছে, যে এই জিনিসপত্র দেখছে। এবার বাবা তখন মদনকে একদিন ধরেছে, বলছে তোর ব্যাপারটা কি, তুই এগুলো কি করিস, আমার বাথরুমে এগুলো কি হচ্ছে, আর তোর কি রক্ত আমাশা বা কিরম কিছু ব্যাপার, এটা কিভাবে সম্ভব? তখন বলছে না তুমি ভুল দেখেছো। বাবাকে জোর করে চোখে আঙুল দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে বাবা নাকি ভুল দেখেছে। বাবা বলছে আমি অফিসে চাকরি করছি না, আমি কোনো নেশায় বুঁদ হয়ে রয়েছি না, আমি কিছু টেনে রয়েছি, আমি ভুল দেখছি এই সমস্ত জিনিসপত্র, মজা হচ্ছে এগুলো, আমি সবাইকে বলে দেবো যে তুই কিছু একটা বদমাইশি জিনিসপত্র করিস যার জন্য আমার এরকম বাথরুম নোংরা হয়ে থাকে, আমি কিন্তু তোকে এখানে রাখবো না কেয়ারটেকার হিসাবে, আমি কিন্তু সবাইকে গিয়ে এই কথাটা বলবো।
বলছে না আমাকে একটা সুযোগ দাও, আমি আর এরকম করব না, এইটা বলেছে। বাবা বলছে এটা করবো মানেটা কি, মানে এটা কি কোনো সুস্থ লোক করে? এই রকম ধরনের একটা নোংরা জিনিসপত্র তুই করে যাচ্ছিস দিনের পর দিন, এটা তো একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে। এইবার মদন বলেছে, ধরে নাও দাদাবাবু, আমি যদি তোমার বাথরুমটা নোংরা করি তাহলে তোমার ঘর কে নোংরা করছে? রাতে তো আমি থাকছি না, তুমি আমাকে দিয়ে প্রায়ই ওই সব পরিষ্কার করাচ্ছ, তুমি ভুল দেখেছো, আমি ইউজ করেছি ঠিক কথা, কিন্তু আমি এরম নোংরা করছি না। বাবা তো এইবারে এসে লজিকে একদম ফেল হয়ে গেছে, তাই তো ও হয়তো ইউজ করছে, ও বেরোচ্ছেও, কিন্তু বাকি ঘরটরগুলো তো আর ও নোংরা করে না, ওটা কে নোংরা করছে? আর ঘরের ভিতরেও তো ওরম পটি পাওয়া গিয়েছে, চাতালে রক্ত, রক্ত মাখা তুলো, সবই রকম ব্যাপার স্যাপার হয়েছে বাবার সাথে। বাবা প্রচণ্ড ভয় পেয়ে যায়, বাবা বুঝতে পারে না যে ব্যাপারটা কি হচ্ছে। বাবা ভাবে যে কলকাতার বাড়িতে এসে দাদুকে, আমার দাদু মানে বাবার বাবাকে এই সমস্ত ঘটনা খুলে বলবে। কলকাতার বাড়িতে এসে সমস্ত ঘটনা খুলে বলে। বাবার বাবা শুনে বলে যে তুমি যেমন মানে বদলির দরখাস্ত করে দিয়েছো সেটা ইটস ওকে, এছাড়াও তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রীতিমতো ওখানে পূজা পাঠ করতে হবে, পৈতে ধারণ করে আবার তোমাকে ওখানে ফিরে যেতে হবে। বাবা বলছে আমি পৈতে পুরো আমাকে নতুন পৈতে রেডি করে দিয়েছে, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু পৈতেটা নিয়ে যে আমি ফিরবো সেটা পুরোপুরি ভুলে গিয়েছি। আবার আবার আচ্ছা, বলছে আমার পুরো রেডি করা সমস্ত কিছু গায়ে পৈতে পরে আমি যাব, পুরো আমি ভুলে গিয়েছি। বাবা আবার পোস্ট অফিসে ফিরে যান। এইবার বাবার সাথে কিছু অন্যই রকমের উপদ্রব হতে শুরু করলো। কীরকম? বাবা খাটে শুয়ে থাকতো, ঠেলে কে যেন ফেলে দিত খাট থেকে। এটা শুনলে অবিশ্বাস্য মনে হবে, কিন্তু এইরকম হয়েছে। খাট থেকে পড়ে যাওয়ার ফলে বাবার মাথাতে চোট লাগে, বাবার মাথা আলু হয়ে যায় ফুলে গিয়ে। যাই হোক, কনুইতে লাগে। আচ্ছা, শুকনো ডাঙায় বাবা আছাড় খায়। কীরকম? হয়তো অফিসের জন্য বেরোতে যাচ্ছে, কোথাও কোনো জল টল কিছু নেই, দমাস করে পড়ে গেল, কোমরে চোট লাগলো। আচ্ছা, এইবার যেটা হতো, এবার আস্তে আস্তে অফিসে তোমার ডিউটিটা শেষ হলো। বাবা ভাবতো যে একদম সরাসরি ঘরে না গিয়ে আমি একটু এদিক ওদিক ঘুরবো, ঘুরে টুরে তারপর যাব, একটু তাহলে মনটাও ফ্রেশ হবে। আর সত্যি কথা বলতে মানে ওই যেহেতু একদম অজপাড়া গায়ে পোস্ট অফিসটা ছিল, কাজের চাপ কিন্তু সেরম কিছুই ছিল না। গুমটি পোস্ট অফিস তো, কজন আর আসতো, হাতে গুনে লোকজন আসতো, কাজ করতো, বাবার কাজটা করতো, তারপর ব্যাস পুরোপুরি ফাঁকা। ফ্রি হয়ে বাবা এদিক ওদিক ঘুরতে যেত। এইবারে শুরু হলো আসল খেল, মানে যেটা বলছিলাম অন্য রকমের উপদ্রব। সেটা হচ্ছে বাবা হাঁটছে, হাঁটতে হাঁটতে যাচ্ছে, বাবা একটা গাছ জাস্ট গাছের তলাটা ক্রস করেছে, হঠাৎ করে দেখা গেল গাছের তলা থেকে, মানে সরি, ওই গাছটা থেকে একটা ডাল দমাস করে ভেঙে পড়লো। মানে একটুর জন্য এদিক ওদিক হলে কিন্তু সেটা পুরো মাথায় পড়তো। একদমই তাই। আচ্ছা, পোস্ট অফিসটা ছিল রেল লাইনের ধারে। এবার বলি, সন্ধে 6টা 6:30টায় বাবা ধরো এদিক ওদিক চাটা খেতে গেছে বা সিগারেট খেতে গেছে টাছে, হঠাৎ করে বাবা দেখতো যে রেল লাইনের ধার দিয়ে কোনো একজন মহিলা, মানে হাত দুটো সামনে না দিয়ে পেছন দিকে, মানে আমরা যদি কাউকে হয়তো ওই দড়ি টড়ি দিয়ে হাতটা মুড়ে বেঁধে দিই পেছন দিকে, তাহলে তার হাতটা তো পেছন দিকে থাকবে, সামনের দিকে থাকবে না, পিছমোড়া করে বাঁধা যেটাকে বলে, ওই রকম হাতটা ওইরকম পিছমোড়া করে রয়েছে, এবং সে হনহনিয়ে যাচ্ছে, দৌড়াচ্ছে পুরো রীতিমতো। এইবার বলি, এখানে যে বিশেষত্বটা রয়েছিল মহিলার, বাবা দেখেছিল সেই সামনের দিকে পুরো চুল ঢাকা, হাঁটুর ওই মানে হাঁটু ছাড়িয়ে গেছে চুল তার দৈর্ঘ্যে, এবং ওই রকমভাবে হনহনিয়ে সে ছুটছে। এইরকমও বাবা দেখতে পেত যে ট্রেন আসছে পেছনে, কিন্তু সে ছুটে চলেছে। এরকমও 1-2 দিন বাবা হয়েছে, বুঝতে পারিনি। বাবা না ওই মহিলাকে দেখে ব্যাপারটা দেখতে গেছে, মানে ব্যাপারটা কি হচ্ছে দেখতে গিয়েছে। এমনও একদিন হয়েছে বাবা না পুরো রেল লাইনের উপর চলে এসেছিল, ওদিক থেকে ট্রেন আসছিল। বাবা বলছে আমার যেন না তখন কোনো হুঁশ ছিল না, আমাকে যেন কেউ একটা মানে চুম্বকের মতো একটা আকর্ষণ হয়তো কোথা থেকে আসতো, আমি সেই শক্তির জেরে আমি চলে যেতাম। এমন হয়েছে একদিন
পুকুরে, মানে একদম তোমার রাত্রিবেলা বাবার হঠাৎ করে মনে হয়েছে পুকুর থেকে যেন আমার ঠাকুমা মানে বাবার মা ডাকছে বাবাকে বাবু বাবু করে। বাবা ঘর থেকে বেরিয়ে পুকুরের কাছ অবধি চলে গিয়েছে। বাবার কোনো হুঁশ নেই যে এখানে কোনোভাবেই বাবার মা বা আমার ঠাকুমা আসতে পারেন না, ওটা ভুল। আস্তে আস্তে না ওটা খানিকটা নিশির ডাকের মতো চলে আসছে। কীরকম হচ্ছে, বাবা প্রায় শুনতে পাচ্ছে নয় বাবার মা ডাকছে, নয় বাবার বাবা ডাকছে, এবং ওই সময় বাবা নিজেকে কন্ট্রোল করতে পারছে না, কোনো না কোনোভাবে কিন্তু বাবা ঘরের থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। দিয়ে এবার কি হচ্ছে, কিন্তু কন্ট্রোল করতে না পারলেও কি হবে, কোনো একটা জায়গায় গিয়ে ঘোর বিপদ হওয়ার আগে কেউ যেন বাবাকে একটা অদৃশ্য শক্তি বাঁচিয়েও নিচ্ছে। নাহলে বাবার কিন্তু প্রাণ সংকট চলে এসেছিল, এমন অবস্থা হয়েছিল। মানে তুমি ভাবো না, চলন্ত ট্রেন আসছে, বাবা রেল লাইনের মানে রেল লাইনের ইয়েতে চলে গেছিল একদম মাঝে, কি না হতো তার তো কোনো ঠিক নেই। এই সময় বাবার একটা আরও সাংঘাতিক জিনিস যেটা হয়, বাবার ওই সময় মনে হয়েছিল যে আমার আর কিছু যখন ভালো লাগছে না, আমি আর কি করব, এখানে আমার চাকরি বাকরি করে লাভ নেই, আমি ঘরেও কোনো রকম খবর টবর কিছু দেবো না, আমি নিরুদ্দেশ হয়ে যাব। মানে এটা বৈরাগ্য টাইপের ভাব। বাবা যখন আমাদের ঘটনাটা বলেছিলেন, বাবা বলছিল আমাদের মানে কোথাও কিছু নেই, দেখো বাবার সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, ভালোই মাইনে ছিল, কোনো প্রবলেমও ছিল না, বাবা পুরো সেটেল ছিল, সব কিছু ছিল, কিন্তু এরকম হঠাৎ মনে একটা এরকম ভাবনা আসার মানেটা কি? কোনো নেগেটিভ শক্তির প্রভাবেই তো এটা হচ্ছে। এবং এই যে পইতে আনতে আবার ভুলে গিয়েছে, প্রথমবার নয় ঠিক আছে ভুলে গিয়েছে, দ্বিতীয়বার পুরো সমস্ত কিছু ঠিক, কোনো না কোনোভাবে বাবা ভুলে গিয়েছে, বাড়িতে পইতেটা রেখে এসছে। এইবার এখানে একটা কথা বলি, যখন গায়ত্রী মন্ত্র পাঠ করতো তখন বাবার শরীরে একটা এনার্জি আসতো, কিন্তু যখন পাঠটা তো একটা সময় থামাবে, একটা মানুষ কতবার গায়ত্রী মন্ত্র পাঠ করবে, তখন কিন্তু এই ধরনের জিনিসপত্র। এবং এখানে একটা জিনিস তুমি খেয়াল করো, উপদ্রবগুলো কিন্তু নানাভাবে হচ্ছে, একটা উপদ্রব কিন্তু চলছে না, বিভিন্ন রকমের উপদ্রব হয়েছে। এমন উপদ্রবের মাত্রাটা চরম সীমায় পৌঁছে গিয়েছে যে বাবার প্রাণ সংকট হয়ে গিয়েছিল একটা সময়। এইবার এখানে একটা জিনিস বলি, আর একটা ঘটনা ঘটল। বাবা একদিন রাত্রিবেলা শুয়ে আছে, এবার বাবা যে মানে কলকাতায় তো আমাদের বাড়ি, এবার কলকাতায় যেখানে আমাদের বাড়ি তার উল্টো দিকেই না একজন লোকো পাইলট থাকতেন রেলের, তিনি এক্সপ্রেসের ওই সব মানে ট্রেনগুলো আর কি চালাতেন। এবার বাবা ছোটোবেলা থেকে তাকে বলতো, কাকু কাকু করে বলতো, বাবা যখন ছোট ছিল, যে কাকু তুমি যখন যাবে এক্সপ্রেস ট্রেন চালাতে আমাকে তুমি নিয়ে যাবে, যেরকম বাচ্চারা বলে, আমি তাহলে তোমার সাথে ঘুরে আসবো। তো সে বলতো হ্যাঁ কেন নিয়ে যাব না, নিশ্চয়ই নিয়ে যাব, তুই যাবি তো আমার সাথে। এবার সেটা ছোটোবেলার কথা, এত বড় হয়ে গেছে, বাবা অলরেডি চাকরি করছে, আর ওই লোকো পাইলট কাকু তখন বুড়ো হয়ে গেছে, রিটায়ার্ড। একদিন এমন হয়েছে বাবা শুয়ে রয়েছে, ঘরের দরজা জানলা সমস্ত কিছু বন্ধ, বাবা শুনতে পাচ্ছে যে বাবাকে ওই লোকো পাইলট কাকু ডাকছে, বাবু ওঠ, বাবু ওঠ। এবার বাবা চোখটা খুলেছে, বাবা চোখটা খুলে দেখছে, আমার গায়ে কাঁটা দিচ্ছে বলতে গিয়ে, সাদা ধুতি পাঞ্জাবি পরা ওই লোকো পাইলট ভদ্রলোক, তখন তো বুড়ো হয়ে গিয়েছেন, দাঁড়িয়ে রয়েছে একদম বিছানার সামনে। এইবার বাবা ওই সময় বুঝতে পেরেছে যে আমাকে হয়তো মিসগাইড করা হচ্ছে। বাবা ওই সময় ওনাকে দেখে বুঝতে পেরেছে যে যে এই উপদ্রবগুলো করছিল ওই মহিলা অবয়বটা, সে হয়তো ওই লোকো পাইলট কাকুর রূপ ধরে আমাকে মিসগাইড করছে। আসলে হয়তো আমি যা দেখছি ভুল, কারণ বাবার সাথে অলরেডি তখন নিশির ডাকও হয়ে গেছে, প্রায় ওরম ঘটনা। এক্স্যাক্টলি। বাবা পুরো বুঝতে পারছেন ওটা ভুল, কিন্তু সেই কাকুটা বলছে, কি কথা বলছে শোনো, তুই আমার সাথে বলেছিলিস না এক্সপ্রেস ট্রেনে করে ঘুরতে যাবি, আজকে যাবি, তাহলে চল, আমি কিন্তু আজকে বহু দূর যাব ট্রেন চালিয়ে, তুই আমার সাথে চল। এবার বাবা একটা সময় নিজেকে বোঝাতে পারছে যে আমি যা দেখছি সেটা ভুল, ওইটা হয়তো কোনো ছলনা ওই মহিলার। আবার একটা সময় বাবার মনে হচ্ছে বাবা যেন আর বড় নেই, সেই ছোটোবেলায় ফিরে গেছে বাবা। দুটো ফিলটা বুঝতে পারছো, মানে গায়ে কাঁটা দেওয়ার মতো। মানে একটা জায়গায় মানুষ নিজেকে, ঘোরের মতো ব্যাপার, ঘোরের থেকেও বড় কথা নিজেকে কন্ট্রোল করতে পারছে, আবার এক সময় পারছে না একদম। এবার বাবার এক সময় মনে হচ্ছে আমি ছোট হয়ে, মানে আমি সেই ছোট্ট ছেলেটাই রয়েছি,
বাবা বাবা বেরিয়ে যাবে বলে খাটে পাটা দিয়েছে, সেই মুহূর্তে বাবাকে আবার যেন কোনো অদৃশ্য শক্তি আটকে নিয়েছে। বাবা সেই মুহূর্তে নিজের মধ্যে ফিরে এসেছে। বাবা বলছে, এটা আমি কি দেখলাম, হঠাৎ ওই কাকুকে কেন দেখলাম? তাহলে ওই মহিলার ছল, অথবা আমি ভুল করছি। আর আমি এটাই বা কী ভাবছিলাম, আমি এত বড় একটা লোক, আমি ভাবছি আমি ছোট হয়ে গিয়েছি, আমি চলেও যাচ্ছিলাম দরজা খুলে। তার মানে আমার তো আজকে আবার কোনো প্রাণের সংকট হয়ে যেত, বা হয়তো আমি আর প্রাণে থাকতামই না জীবিত অবস্থায়। পরের দিন বাবা ঠিক করে বাড়ি চলে যাবে। বাড়ি গিয়ে কি দেখলো জানো? বাড়ির যখন গেটের সামনে, মানে গেটের একটু আগে রয়েছে, তখন দেখছে পাশের বাড়িতে লোকে লোকারণ্য। আবার খটকা লেগেছে। পাশের বাড়িতে তো লোকো পাইলট কাকু থাকতো, আচ্ছা। পাশের বাড়িতেই থাকতো। হুম, হুম। উনি মারা গিয়েছেন। কি বলছো? হ্যাঁ। বাবা জাস্ট এসে বাড়ির মেঝেতে ধড়াস করে বসে পড়েছে। বাবা বলছে, তার মানে উনি সত্যিই গিয়েছিলেন। আত্মাটা আর কি বাবাকে যেহেতু খুব ভালোবাসতো, এবং বাবার ছোটবেলা থেকে একটা ইচ্ছে ছিল যে ওনার সাথে ট্রেনে করে ঘুরতে যাবে, এবার সেটা এত বছরে হয়নি। জানি না উনি আদেও কি করতেন, আমি সেটাও বলতে পারবো না, বাবার কাছেও কোনো ব্যাখ্যা ছিল না। বাবা দেখলেন সত্যি লোকটা মারা গিয়েছে। মানে তখন তো উনি বৃদ্ধ, যদিও লোকো পাইলট, বাবা ভাষায় তো লোকো পাইলট কাকু, তো সেই উনি মারা গিয়েছেন, খাটে শোয়ানো রয়েছে। এবার বাড়িতে এসে এরকম বলে যে আমার আনুমানিকভাবে বাবা একটা সময় বলে ওই রকম সময় আমি না ওনাকে দেখেছি, উনি আমার ওইখানে দেখা দিয়েছিলেন, ওনার আত্মা। তখন আমার ঠাকুমা শুনে বলেন যে হতে পারে, কারণ তোদের তো খুব ভালোবাসতো, সেই জন্য হতে পারে। এইবার বাবা তো শুয়েছে, সবই ঠিক আছে, কলকাতার বাড়ি, এখানে তো কোনো রকম কিছু হওয়ার ব্যাপার নয়। এইবার ঠাকুমা মানে ঠাকুমা চাল নিতে গিয়েছে পরের দিন ভাত বসাবে বলে, চালের টিনটা খুলেছে, চালের টিন খুলে চাল নিতে যাবে, চালের ওই ইয়েটা থাকে তোমার, যে পাত্রটা থাকে চাল মাপার, সেই চাল মাপার পাত্রের মধ্যে দেখছে দাঁত রয়েছে, এবং দাঁতটা পুরো রক্তাক্ত দাঁত। কলকাতাতে? কলকাতার বাড়িতে। আচ্ছা, তারপর? এবার ওটা থেকে চাল নিতে পারেনি তো, কি করে চাল স্বাভাবিক। নেবে? ওই চাল, যা ড্রামে যা চাল ছিল সেগুলো সমস্ত কিছু বাতিল করে দিতে হয়েছে, কারণ সম্ভব না। হুম। এইবার বাবা এখানে থাকাকালীন এই ঘটনাটা যেহেতু হয়েছে, ঠাকুমা এবার বলেছে যে তোর সাথে কি কি হয়েছে আমাকে বল, এবং তুই এখনই আমার সাথে যাবি, এখানে একজন আছেন, গুণিন আছেন, তাকে গিয়ে আমি সমস্ত কিছু খুলে বলবো। তিনি সমস্ত কিছু শোনেন। তিনি শুনে একটা কথাই বলেন যে, মানে বাবা যখন ঢুকছে ঠাকুমার সাথে, তখন ঠাকুমার পাশে বাবাকে দেখে বলছে যে ওকে ঢুকতে বারণ করো, ও যদি এখানে ঢোকে তাহলে ওর সাথে সেও ঢুকে যাবে। বলছে, কে ঢুকে যাবে? কারণ বাবা দুজনকে তো দেখেছে, ওই লোকো পাইলট কাকুকেও তো দেখেছে এর মাঝে, তাহলে কে আছে বাবার সাথে? নাকি ওই মহিলা যে ওই অদ্ভুত ধরনের, মাঝে মধ্যে মুখের সামনে চুল ঝোলে, আবার মাঝে মধ্যে দেখে এদিকটা পুরো কামানো, কোনো চুলই নেই। কে ঢুকে যাবে? বলছে মহিলা আছে ওর সাথে, ও মহিলার ফাঁদে পড়েছে। আচ্ছা। বলছে এই মহিলা মানে যে আছে আর কি, প্রেত, সে মহিলা মানে তো প্রেত সে। বলছে যদি এর সান্নিধ্যে থাকে, এর কিন্তু জান নিয়ে নেবে, মানে ও আর প্রাণেই বাঁচবে না। যে তাহলে আমার কি উপায়? তাহলে তো আমায় চাকরি ছেড়ে দিতে হবে, আমি কতদিন ছুটি নিয়ে থাকবো? আর ওখানে তো আমি একদম একটা গুরুত্বপূর্ণ পদে রয়েছি, আমার পক্ষে তো সম্ভব না এটা, আমাকে তো অফিসে ফিরে যেতেই হবে, আপনি একটা কিছু উপায় বাতলে দিন। বললো, তোর ওই বাথরুমে কোনো প্রবলেম আছে, যে বাথরুম থেকে তুই ওই কান্নার হাউ 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 করে যে আর্তনাদ জনিত কান্নাটা শুনেছিলিস, সেখানে কোনো প্রবলেম আছে। তোকে আমি একটা তাবিজ দিচ্ছি এবং একটা জল দিচ্ছি, এই জলটা আর এই তাবিজটা নিয়ে তুই ফিরে যা, এবং ওখানে তুই জান যে ওইখানে কি প্রবলেম। সেইটা যদি তুই না জানিস তাহলে তোর তো ক্ষতি হবেই, তোর পরে যারা আছে তাদেরও ক্ষতি হয়ে যাবে। আর ওটা অ্যাজ আপ তুই চেঞ্জ কর, ওই জায়গাটা, ওখানে থাকতে হবে না, তাহলে তোর প্রাণের বিপদ হয়ে যাবে। এইবার এসে বাবা মদনকে ধরে, মদনকে তো পুরো চেপে ধরেইছে। বলছে, আমাকে বল এখানে কি কি ঘটনা হয়েছে, তোর তো আমার প্রতি নিশ্চয়ই কিছু দয়া মায়া আছে, তুই আমাকে কোনো না কোনো এক অংশ হলেও ভালোবাসিস, শ্রদ্ধা করিস, নাহলে তুই আমাকে কেন বলবি প্রথম দিন এসেই যে কোনো অসুবিধা হলে, অস্বস্তি হলে আমাকে জানাবেন।
তোর যদি আমার প্রতি কিছু না থাকতো, শ্রদ্ধা ভক্তি, তুই তো আমাকে জানাতিসই না। এই আমার আগের যে পোস্টমাস্টার, যার হার্ট অ্যাটাক হয়েছে, সেই বা কী হয়ে, মানে তার হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে গেলই বা কী করে, কী হয়েছিল আমাকে খুলে বল। এইবার মদন যে কথাটা বলে সেটা হচ্ছে যে এই যে অফিস কোয়ার্টারটা, এই অফিস কোয়ার্টারে একটা মুসলিম পরিবার বাস করত, তারাও ওই পোস্ট অফিসের কর্মী আর কি, ঠিক আছে। এবার যিনি ছিলেন ওই বাড়ির আর কি প্রধান ব্যক্তি, তার যে স্ত্রী ছিল বা বিবি বলে আর কি, তিনি খুব সুন্দরী ছিলেন এবং অল্প বয়সী ছিলেন। খুব সম্ভবত, যেটা মানে ধারণা করা যায়, ওই লোকটির সাথে তার বউ বা বিবির সেরকমভাবে জমতো না ব্যাপার স্যাপার, মানে খুব একটা ভালো ভাব ছিল না, আন্ডারস্ট্যান্ডিং হয়তো ছিল না। ধীরে ধীরে ওই যে মানে স্ত্রীলোকটি ছিলেন, সেই স্ত্রীলোকটি আর কি একজনের সাথে এক্সট্রা ম্যারিটালে জড়িয়ে পড়ে। এবং এক্সট্রা ম্যারিটালে কার সাথে জড়িয়ে পড়েছিল? একজন হিন্দু লোকের সাথে। ইগোতে এসে লাগে ওই লোকটার, এবং ওই লোকটা আস্তে আস্তে বুঝতে পারে যে ওর বিবি বা ওর স্ত্রী প্ল্যান করছে খুব শিগগিরই ওনাকে ছেড়ে দেওয়ার, মানে এই কোয়ার্টার ছেড়ে যার সাথে এক্সট্রা ম্যারিটালে জড়িয়েছে তার সাথে পালিয়ে যাওয়ার। কি হয়, মানে যখন এক্সট্রা ম্যারিটাল চালু হয়, আস্তে আস্তে তো সেই লোকটির সাথে ইন্টিমেট হওয়া শুরু করে। এবার এই লোকটার আড়ালে ওর বউটা এইসব করতো। একদিন এই লোকটা আচমকাই চলে আসে কোয়ার্টারে, এবং ওই বউটি এত মত্ত অবস্থায় ছিল, সেক্স করাকালীন এত মত্ত অবস্থায় ছিল যে সে খেয়ালই করেনি বর এসে দাঁড়িয়ে রয়েছে। দরজাটাও বন্ধ ছিল না, ভেজানো ছিল, মানে নিজেদের মধ্যে ছিল না। এবং যার সাথে এক্সট্রা ম্যারিটালে জড়িয়েছে তাকে দেখে লোকটার মানে মাথা পুরো ঘুরে যায়। এমনিতে তো এক্সট্রা ম্যারিটালে ওরম অবস্থায় দেখে মাথা ঘুরছেই, এবং যার সাথে জড়িয়েছে তাকে দেখে আরও মাথা ঘুরে যায়। কে ছিল বলবো সেটা, রাগে অন্ধ হয়ে যায়। লোকটা তখন কিন্তু কিছু করে না। এইবারে বলি, লোকটা ঠান্ডা মাথায় একদম পরিকল্পিতভাবে নিজের বউকে মেরে দেয়। কিভাবে মেরে দেয় এবারে বলি। প্রথমে ওই বউটার আর কি তখন পিরিয়ডস চলছিল। এইবার লোকটা ওয়াশরুমে যায়, মানে অফিস কোয়ার্টারের বাথরুমটায়। মানে এটা যেদিন দেখতে পেয়েছে সেদিনের কথা না তারপরে? তার পরের দিন ঠান্ডা মাথায় করে একদম জিনিসটা। আচ্ছা, মানে যেদিন মেরেছে পিরিয়ড শুরু হয়েছে আই গেস। হ্যাঁ, হয়েছে বা চলছে, কিছু একটা হবে। তার মধ্যেই সেক্স করছিল। ইয়েস। এবার যে ব্যাপারটা আমি তোমাকে বলি, বর্ণনাটা দিই, তাহলে বুঝতে পারবে যে বাবার সাথে যে যে উপদ্রবগুলো হয়েছে সেগুলোর সাথে প্রত্যেকটার একটা করে সম্পর্ক আছে বা লিঙ্ক রয়েছে। কি হয়েছে, পরের দিন লোকটা ফার্স্টে আগে ওয়াশরুমে যায়, পটি করে। বউটা ঘরে ছিল, বউটাকে চুলের মুঠি ধরে, চুলের মুঠি ধরে একদিকটা পুরো কামিয়ে দেয়, ন্যাড়া টাইপের করে দেয়, অত বড় চুল ছিল, একদিকটা পুরো কামিয়ে দেয়, দাঁতটা পুরো মেরে ভেঙে দেয়। রক্তাক্ত দাঁত বলেছি, দাঁতের সাইজগুলো এবড়ো খেবড়ো, দাঁতটা পুরো মেরে ভেঙে দেয়, ঠিক আছে। দিয়ে টানতে টানতে তাকে বিবস্ত্র করে, ওয়াশরুমে নিয়ে গিয়ে বিবস্ত্র করে। তার যে মানে সে যে তখন ওই সময় এরকম একটা পিরিয়ড চলছে, সেই সমস্ত পিরিয়ডের ধরো কিছু যে ইউজ করেছিল ন্যাকড়া বা কিছু যাই হোক, সেই সমস্ত পুরো গায়ে মুখে মাখিয়ে, এখানে অবধি নৃশংসতার শেষ নেই, নিজের হাতে ওই পটি শুদ্ধ সমস্ত কিছু পুরো গায়ে মাখিয়ে দিয়েছিল। ডিস্টার্বিং ব্যাপার। ইয়েস। এবং তার সাথে আর একটা জিনিসও করেছে, চোখটা পুরো শিলনোড়া দিয়ে থেতলে এমনভাবে মারে চোখটা পুরো ওপরে চলে এসেছিল, কপালে। মানে চোখ থেতলে দেয়, বা খুবলেটাকে বলবো না, থেতলেই দেয়, যে চোখটা পুরো ওপরে চলে এসেছিল, চোখের জায়গা থেকে ওপরে চলে এসেছিল কপালে। হ্যাঁ হ্যাঁ, কোটরটা, রাইট, এই টার্মটাই। তারপর এইবার যে জিনিসটা হয়, মারা গেছে এবং তার যাবজ্জীবন কারাদণ্ডও হয়ে গিয়েছিল। আচ্ছা। এবার বাবা বলে যে তুই এত কথা কি করে জানলি?
বলছে আমি তো এখানকার কেয়ারটেকার। প্রথমে কিছুই খালি বলে আমি তো এখানকার কেয়ারটেকার, আমি জানবো না তো কে জানবে। এবার বাবা বললো তাহলে তুই ওয়াশরুমে যাওয়ার পর থেকে এই ঘটনা, মানে আমার ওয়াশরুম কেন নোংরা হয়? ঘরটা নয় অন্য কেউ করছে আমি মানছি, কিন্তু তুই বেরানোর পর থেকে তো আমার ওয়াশরুমটা নোংরা হয়, আর তো কাউকে আমি যেতে দেখি না। বলছে অফিসের এমপ্লয়ি, বলছে ওদের তো অন্য দিকে থাকে, ওদের তো অন্য দিকে থাকে ওয়াশরুম, আমার লাগোয়া তো ওইটা, তুই বড় জোর যেতে পারিস কারণ তুই আমার দেখভাল করিস বলে, ওইটা কি করে নোংরা হচ্ছে? তুই সত্যি কথা সব কিছু বলছিস না, আমি অত বোকা নই, কি হয়েছে সত্যি কথাটা বল। বলে যে এবার ও না মানে সব করছে, পরিষ্কার করে কিছু বলতে চাইছে না। বাবা বলছে তুই যদি না বলিস আমি কিন্তু পুলিশ ডাকবো এবারে, কারণ আমি জানি যে তোর কিছু একটা গড়বড় রয়েছে ভেতরে, কারণ তুই এমন একটা হাবভাব করিস, তুই এমন একটা কার্যকলাপ করিস, তোর আসার পর থেকে এইসব জিনিসপত্র হয়। বলছে অ্যাফেয়ারটা আমার সাথে ছিল। আচ্ছা। বলছে যে উনি এত মানে বাজে টাইপের লোক ছিলেন, ওনার হাজবেন্ডটা, উনি ইগোতে নিতে পারেননি। আর বলছে তুই তো ভালো কাজও করিসনি, বাবা বলছে তুই তো ভালো কাজও করিসনি, তুই এটা কি করেছিস? তখন বলছে আমাকে তো কেউ ধরতে পারেনি, উনি আমার কাছে সঙ্গ চাইতেন, আমি সঙ্গ দিতাম। এবার বাবা বলছে তখন এমন টোনেও কথা বলছে না যে বাবা যদি ওকে বেশি কিছু চার্জ করে ও বাবাকে মেরে ফেলবে, কিন্তু এরকম টাইপের একটা চোখ মুখ পুরো শক্ত হয়ে গিয়েছে বলার সময়। এবার যে ও ঘটনাটা বলছে শোনো, বলছে আমি তো জানি ও আসে, তাই জন্য আমি পটি করে রেখে আসি, এবং ও তো ঠিক ভালো জায়গায় থাকতে পারে না, ও নোংরার মধ্যেই আবদ্ধ হয়ে গেছে, মানে ওখান থেকে মুক্তি পায়নি। ওই যে ওকে নোংরার মধ্যে ওইরকমভাবে মেরেছিল না, সেই জন্য তো আমি এইরকম করি, ও তো পরিষ্কার জায়গায় থাকতে পারে না। বলছে মানে, বলছে হ্যাঁ ও তখন ওই রকম পিরিয়ডস চলছে, ঋতুমতি ছিল, তো বলছে প্রত্যেকটা ঘটনা যদি মানে তুমি দেখো, বাবার ওইরকম ন্যাকড়া পেয়েছে, দাঁত পেয়েছে, নখ পেয়েছে, তারপর অবয়ব দেখেছে পুরো কামানো, বিছানার মধ্যে নোংরা, বাথরুমটা নোংরা পুরো, মানে ওই প্রেত মানে ওই যে মহিলার প্রেতাত্মা যেন এসে পুরো নোংরা ঘেঁটে দিয়ে যায় জিনিসপত্রগুলোকে। এবং আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে একটা কথা তুমি খেয়াল করো, সেটা হচ্ছে যে বাবা যখন দেখতো যে ওই যে নোংরা পটি টটিগুলো রয়েছে, রক্ত মিশ্রিত কালো জিনিসপত্র দেখতো। কেন দেখতো? মানে এটা একটা আঁচ করা গিয়েছে, ওটা মদনের মুখ থেকে কিছু পাওয়া যায়নি, আমার আঁচ সম্ভবত ওই মহিলা হয়তো রক্তাল্পতার ওষুধ খেত তখন। এবার দেখবে আয়রন জাতীয় কিছু খেলে ওই রকম কালো ধরনের পটিটা হয়। আচ্ছা। মানে আবারও বলছি, আমার এগুলো নিয়ে মানে বিস্তারিত বলার কোনো ইচ্ছেও ছিল না, কিন্তু ঘটনার সূত্রে আমাকে এটা বলতে হচ্ছে। হয়তো এটা আমার আঁচ, এটা নাও হতে পারে, কিন্তু নোংরা যে উনি করতেন সেটা তো সম্পূর্ণভাবে পরিষ্কার মদনের কথাতেও। এবং মদনের এখানে কোনো রকম সাজা হয়নি, কারণ মদনের জিনিসটা তো কেউ বুঝতেই পারেনি। লোকটা মানে সারা লোকজন তো দেখেছে ওই বর বউকে খুন করেছে, কেন খুন করেছে সেটা তো জানা সম্ভব না। আর এখনকার দিনে কোনো হোয়াটসঅ্যাপও নেই, কোনো তোমার টেক্সটও নেই, কোনো ফেসবুক প্রোফাইলও নেই। মদনের ব্যাপারে যে এক্সট্রা ম্যাটাল ছিল বা কিছু না, লোকটা তো খুন করে পুরো এমনই উন্মত্ত টাইপের হয়ে গিয়েছিল, ওর আর কিছু বলার মতো ছিলই না। আর ইগোর একটা জায়গা রয়েছে, ইগোর জায়গা ছিল। আর ইগোটা কেন এসেছিল, মানে ও ভাবছিল একটা কেয়ারটেকারের সাথে বউ মানে হয়ে যাচ্ছে, এক্সট্রা ম্যারিটালে চলে যাচ্ছে। আর আরেকটা জিনিসও আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এই ঘটনাটা যদি মদনের নামে লোকটা বলতো বিশ্বাসযোগ্য হতো না, কারণ মদনের এমনই চেহারাপত্র, কেউ হয়তো ভাববে না যে ও এরকম কিছু একটা করার সাহস দেখাতে পারে। আচ্ছা। যেখানে মহিলাটা অতীব সুন্দরী ছিল মেয়েটি, আর মদনের কিন্তু চেহারাটা স্বাভাবিক ছিল, মানে মদনের কিন্তু চেহারাটা স্বাভাবিক ছিল না, বামনত্ব রোগ ছিল ওর। বামনত্ব রোগ নয়, কন্ডিশন, এই মানে সরি, হ্যাঁ বামনত্ব ছিল একটা কন্ডিশন, রাইট, হ্যাঁ আমার এইটা ভুল হয়েছে বলাটা, যাই হোক। তারপর কি হলো? তারপরে যে জিনিসটা হলো সেটা হচ্ছে যে বাবা ওখান থেকে চলে আসে, মানে ওই ওই কোয়ার্টারটা থেকে চলে আসে। ওখান থেকে তো তাড়াতাড়ি করে বদলি মানে দরখাস্ত দিলেই তো আর বদলি হয় না, কোয়ার্টারটা চেঞ্জ করে। এই ঘটনাটা বলার পরে প্রায় মাস দুয়েকের পরে মদন গলায় দড়ি দেয়। আচ্ছা। মানে মদন কিন্তু আর ঠিক
সুস্থ ছিল না, মানে প্রায় অসুস্থ টাইপের হয়ে যেত। মদন কিন্তু আরেকটা কথা যেখানে আমি বলতে ভুলে গিয়েছি, বাবা বলতো আমি পোস্ট অফিসটা তো লাগোয়াই ছিল, কোয়ার্টারটা পেছন দিকে ছিল, বাবা বলতো ও কিন্তু ঠায় ওই বাথরুমের সামনে থাকতো, মানে তখন কিন্তু বাবার আর দেখভালের কাজ মদন করে না, বাবা অন্য একটা মাসি রেখে দিয়েছে, তবু ওই কোয়ার্টারটার মায়া মানে ও করতে পারতো না, ছাড়তে পারতো না। এবার পূর্ববর্তী যে পোস্টমাস্টার ছিল, যার হার্ট অ্যাটাক হয়েছে, সম্ভবত সে হয়তো এই মহিলা প্রেত্তার কোনো অবয়ব বা প্রতিমূর্তি দেখেছিল বীভৎস রকমের, যেগুলো বাবা দেখেছিল, সেই রকমই হয়তো কিছু দেখেছিল, তার জন্য ওর হার্ট অ্যাটাক এসে গেছে। এবার এই রকম ধরনের যে ঘটনা, সেগুলো তুমি যদি আর 5টা লোককে বলো, সে তো বলবে আপনি উন্মাদ হয়ে গিয়েছেন, আপনি ভুলভাল বলছেন, এগুলো কোনোভাবেই সম্ভব না। কিন্তু কিছু কিছু তো জিনিসপত্র হয়েইছে, যেমন পোস্ট অফিসের খাতাতে ওই রকম পুরোটাই কিন্তু একটা রক্তের সাথে সম্পর্ক রয়েছে, নোংরা ব্যাপার স্যাপারের মধ্যে একদমই তাই, সংযুক্ত, নোংরা ব্যাপার স্যাপারের মধ্যে সংযুক্ত, কারণ নোংরাভাবে মারা হয়েছে, সেই পৈশাচিক খুন ছিল। এবং মদন পুরো মুখ শক্ত করে বলেছিল আপনি যদি খোঁজ নিয়ে দেখেন যে মেরেছে, সে কিন্তু এখন জেলে রয়েছে। এবং বাবা বলছে যে আমি যদি ওকে বেশি কিছু চার্জ করতাম, বা আমি যদি বলতাম যে এই ঘটনাটা আমি বলে দেব সবাইকে, বাবাকেও হয়তো মেরে ফেলতো। মানে এই ঘটনাটা তোমার বাবার ওখানে যাওয়ার কত বছর আগে ঘটেছিল? তাও ধরো 7-8 বছর তো হবেই, কম বেশি করে, মানে ওইটা আমার জিজ্ঞাসা করা হয়নি যে কত বছর আগে ঘটেছিল। তো এই জিনিসপত্র হয়েছিল। আর মদন, মানে তুমি এখানে দেখো যে মদন কিন্তু আর সুস্থ স্বাভাবিক ছিলও না, মানে মদন হয়তো সুস্থ স্বাভাবিক হতে চাইতো কিন্তু পারেনি। মদনের সেই জন্য কোনো একটা জায়গায় মানবিকতা কাজ করেছে, বাবাকে সাবধান করে দিয়েছে, কোনো একটা জায়গায় কিন্তু ও নিজেও নোংরামি করে এসছে। এটা ছিল ঘটনার ফার্স্ট ফ্রেজ, আই গেস। হ্যাঁ, ও জেনে শুনে মানে জলও ঢালতো না ওয়াশরুমে গিয়ে, মানে ও প্রশ্রয় দিত আর কি। ঘটনার এই ফার্স্ট ফ্রেজের পর কি হয়, মানে সেকেন্ড ফ্রেজের ব্যাপারটা কেন হয়? মানে এখানেই তো শেষ হয়ে যাওয়ার কথা না, এখানে শেষ হয়েও পার্ট রয়েছে। হ্যাঁ, এখানে শেষ হয়েও শেষ হয়নি। এইবারে বলি, বাবা এই ঘটনাটা শেয়ার করেছিল, বাবা মারা গেছিলেন 2020-তে, তো সেক্ষেত্রে বাবা আমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করেছিলেন 2015-16 নাগাদ। সেকেন্ড ফ্রেজের ব্যাপারটা কি? হ্যাঁ, তো যেটা বলছিলাম 2015-16 সালে তো আমার বাবা এটা শেয়ার করেছেন আমাদের সাথে, তখন আমি ছিলাম, মা ছিল, আর বাবা বসে বলছিল। এবার বাবা তখন একটা কথা বলেছিল, কথাটা হচ্ছে এটাই যে প্রেতেরা কিন্তু ভীষণভাবে ছলনা করে। আজকে হয়তো আমি তোদের সামনে বসে কথা বলছি, এবার প্রেত যদি চায়, প্রেত আমি হয়ে কথা বলে যাবে তোদের সামনে, তোরা ধরতেও পারবি না, হয়তো পরে গিয়ে ধরতে পারবি কোনোভাবে। মানে ওরা কিন্তু ছলনা করতে ওস্তাদ। তাই চোখে যেটা দেখবি বা কানে যেটা শুনবি, মানে এটা এমনিতেও প্রচলিত কথা আছে যে নিশির ডাকের যে ব্যাপারটা আর কি বলে, যে দুম করে কেউ ডাকলেই, কারুর গলার স্বর শুনলেই যাতে কেউ ঘর ছেড়ে না বেরিয়ে যায়, বা কাউকে আমি দূর থেকে দেখলাম, মনে হলো কেউ একজন দাঁড়িয়ে আছে, আমি তার কাছে হুট করে চলে গেলাম, তাতে কিন্তু বিপদের সম্ভাবনাটা বাড়ে। তাই সবসময় আর কি চোখ কানটা খোলা রাখতেই হবে, এটা বাবা তখনই বলে গিয়েছিল। এবার আসি সেকেন্ড ফ্রেজে, আমরা অলরেডি ঢুকে গিয়েছি, এবার আসি মূল কথাতে। সেটা হচ্ছে বাবা মারা যান 14ই ফেব্রুয়ারি, ঠিক আছে। মার্চ মাস থেকে তুমি মনে করে দেখো লকডাউন শুরু হয়েছিল, 22শে মার্চ টার্চ ওই রকম সময় থেকে আশেপাশে আর কি। মার্চ মাসে কোনো সমস্যা হয়নি। এপ্রিল মাস থেকে আমাদের বাড়িতে হঠাৎ করেই সমস্যা শুরু হয়। কিরম সমস্যা? বাবা জীবিত থাকাকালীন কতগুলো কাজ করতেন, যেমন উনি না খুব ওই তোমার সুগন্ধি ধূপ ভালোবাসতেন, ঠিক আছে, নানা ধরনের ওই রকম ধূপ যেগুলো সুন্দর হালকা গন্ধে হালকার মধ্যে সুন্দর গন্ধ, সেই রকম ধূপ উনি কিনে আনতেন, দিয়ে লাগাতেন, বাড়ির পরিবেশটাও ভালো থাকতো, ঠিক আছে। এবারে আমাদের বাড়িতে 2টো দরজা আছে, একটা দরজা একদম গেটের লাগোয়া, সেখানে কলিং বেল দেয়া, আর একটা দরজা বাড়ির পিছন দিকে। এবার সেই দরজার পাশে একটা তোমার রয়েছে, কলও লাগানো রয়েছে, ট্যাপ কল, যাতে বাড়ির কেউ ধরো ওই তোমার নোংরা জল বা কোনো সময় নোংরা টোংরা যদি বাই চান্স পাটা দিয়ে মারিয়ে টাড়িয়ে এলো, পাটা একদম ধুয়ে
বাড়ির ভিতরে যাতে ঢুকতে পারে, তাই সেকেন্ড দরজার পাশেই লাগোয়া ট্যাপ কল আছে একটা। এবার ওই যে সেকেন্ড দরজাটা, ওটা কিন্তু বাড়ির লোকদের বা ধরো বাড়িতে যারা খুব বেশি আসে তাদের পক্ষেই জানা সম্ভব যে ওই দরজাটা কোথায় আছে। বাড়ির বাইরের কারুর পক্ষেই জানা সম্ভব না ওই দরজাটা কোন দিকে আছে। তারা প্রত্যেকেই ওই জাস্ট মেন দরজাটাই দেখবে, এবং মেন দরজাতে কিন্তু কলিং বেল লাগানো সিস্টেম আছে আর কি, মানে সরি কলিং বেল লাগানো আছে। এবার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ওই যে বললাম বাবা নানা ধরনের সুগন্ধি ধূপ ব্যবহার করতেন, সেটা একটা স্বভাব ছিল। আর একটা স্বভাব ছিল বাবা, সেটা ওই তোমার সেকেন্ড দরজাটা এসে, ফার্স্ট দরজাতে উনি আর কি করতেন না, কলিং বেল বাজাতেন না, সেকেন্ড দরজাটায় আসতেন। কারণ পাশেই যে ওই যে কলটা ছিল, পাটা ধুয়ে একদম বাড়িতে ঢুকতো আর কি। সেই কারণে যেহেতু সেকেন্ড দরজাটায় কলিং বেল লাগানো ছিল না, কড়া ছিল দরজার, তাই কড়া নাড়ার অভ্যেসটা ছিল। ধপ ধপ বা টক টক করতো না কিন্তু দরজার পাল্লায়, কড়া নাড়াতো। আর একটা জিনিস করতো, সেটা হচ্ছে আমি যখন ধরো কোনো গল্পের বই পড়ছি মন দিয়ে, বা পড়াশুনো করছি, বা নিজের কাজ করছি, বা সিনেমা দেখছি, ইচ্ছে করে বাবা কি করতো, ওই জানলাতে আর কি তোমার জানলারও ছোট ছোট কড়া থাকে দেখবে রিং টাইপের, ওই কড়া নাড়িয়ে কড়া নাড়াতো ধরো ওরকম ঝনঝন ঝনঝন করে। আমি তাকাতাম ভয়ে, তখন বাবা ওই মানে জানলাটা দিয়ে উঁকি মেরে বলতো, কিরে ভয় পেয়ে গেলি তো, সাহস, এই যে বলিস খুব সাহসী তুই, হয়ে গেল তো, সাহস সব বেরিয়ে গেছে, এইরকম জিনিসপত্র করতো। ঠিক আছে, মজা করতো আমার সাথে। এবার একদিন কি হলো, ওই 2020 সালের এপ্রিল মাস, তখন তো পুরো করোনায় চারিদিক ছেয়ে গেছে। এইবার যে কেসটা হচ্ছে সেটা, একদিন আমি আর মা, তোমার এই সন্ধেবেলা হবে হয়তো, আমি কাজ করছি টেবিলে বসে, আর মা বোধহয় কোনো একটা গল্পের বই টই পড়ছে। হঠাৎ করে বাড়িময় সুগন্ধি ধূপের গন্ধ। এবার বাবা মারা যাওয়ার পর থেকে মা না আর ওই ধূপ বাড়িতে আনতেও না, ইউজও করতো না। স্মৃতি। হ্যাঁ, স্মৃতি একটা। এবার দুম করে ওই রকম সারা ঘরময় ওই রকম গন্ধ ছড়িয়ে পড়েছে। এবার আমরা না একটু অবাক হয়ে যাই যে ব্যাপারটা কি হলো, হঠাৎ করে ধূপের গন্ধ কি করে ছড়াচ্ছে সারা ঘরে। আমরা আশেপাশে দেখি, জানি বাড়িতে ধূপের প্যাকেট নেই, তাও আমরা দেখি যে কি ব্যাপারটা, কিন্তু কোথাও তো ধূপের চিহ্নটুকু দেখতে পাইনি। দ্বিতীয় দিন, মানে আবার কিছুদিন পরে যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে, আমি নিজের কাজ করছি, হঠাৎ করে, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমার বাবা না ওই তোমার হালকা দেখবে স্যান্ডেলের যে চটি, স্যান্ডাকের যে চটিগুলো হতো, সেগুলো বর্ষাকালে যেগুলো পরার আর কি, বেশ হালকা হতো আর কি, খুব একটা চামড়ার চটির মতো ভারী হতো না। ঠিক আছে, এবার ওই চটিগুলো যখন হচ্ছে তোমার জলে ধরো ভিজে যাবে, তো ওই স্যান্ডাকের চটিগুলো না কিরম একটা চপচপে টাইপের, একটা হাঁটলে একটা কিরম চপচপে টাইপের আওয়াজ হয়। এবার বাবা ধরো বাজার টাজার যখন করতে যেত ওই চটি পরে যেত, এবার ওই কলেজ পাটা ধুয়ে নিয়ে ওই মানে যখন ফিরতো আর কি দরজার সামনেটা, তখন ওই চপচপে আওয়াজটা হতো, দিয়ে ঘরে ঢুকে যেত। ঠিক আছে, একদিন ওই রকম আমি কাজ করছি নিজের, সন্ধেবেলা তখন 6:30 7টা মতো হবে, হঠাৎ দেখি ওই রকম গেট খোলার আওয়াজ নেই, কিন্তু বড় গেট আছে আমাদের, গেট খোলার আওয়াজ নেই, ওই রকম চপচপে একটা চটির আওয়াজ হচ্ছে, দুটো মানে দুদিকেই আর কি, বাঁ পা ডান পা এরকম একটা মানে ব্যালেন্স করে করে চপচপে চটির আওয়াজ, কেউ যেন ওই স্যান্ডাকের চটি পরে আসছে, এবং তার চটিটা পুরো ভেজা, ওরকম একটা শব্দ। এবার গেট না খুলে কে ঢুকবে, যেই ঢুকুক না কেন গেট খোলার আওয়াজ তো হতেই হবে। আর আমাদের যদি ধরেও নি যে গেট না খুলে সে পাঁচিল ডিঙিয়েছে, কিন্তু পাঁচিল ডিঙানোর কোনো উপায় নেই, কারণ আমাদের বাড়ির এক পাশে হচ্ছে তোমার গ্যারেজ আছে, সেখানে কোনো পাঁচিলের গল্পই নেই। আর যে পাশটায় পাঁচিল আছে সেই পাঁচিলে তোমার কাটা তার দেয়া, তো সেই কাঁটা তার মানে টপকানোটা খুব একটা ইজি কথা নয়, আর সহজ ব্যাপারটাও নয়, তাই টপকানোটা যায়ও না। ঠিক আছে, ওই রকম স্যান্ডাকের ভেজা চটির আওয়াজ হচ্ছে চপচপ চপচপ করে। এবার অদ্ভুত ব্যাপার, ওই চপচপে আওয়াজটা কি হলো, একটুখানি এলো, আমি যে ঘরের জানলার সামনে বসেছিলাম সেই ঘরের জানলার সামনে এসে মিলিয়ে গেল, দিয়ে
আবার পেছন দিকে আমার যে ঘরের পেছন দিকের জানলা, সেখানে আবার চপচপে আওয়াজ হতে লাগলো। এইবার দুটো জানলার মধ্যে যে ডিস্টেন্সটা আছে সেটা তো আর উড়ে যাওয়া যাবে না, হেঁটেই যেতে হবে বা দৌড়েই যেতে হবে, তাহলে তো সেটার একটা আওয়াজ হবে। একটা জানলায় আওয়াজ হলো, মানে অত দূর থেকে এসে জানলাটার সামনে এসে সেই আওয়াজটা থামছে, আর একটা জানলা পিছন দিকে, মাঝে কোনো আওয়াজ নেই। এটা কোভিড পিরিয়ডে চলছে। ইয়েস, কোভিড পিরিয়ডে। এবং আমি কি বললাম, বাবা এরকম জুতো ইউজ করতেন, আমার প্রচণ্ড ভয় লেগে গিয়েছে, সত্যি কথা বলছি। এটা বাবার মৃত্যুর কতদিন পর হচ্ছে? 1 মাস বাদে, ফেব্রুয়ারিতে মারা গেছে, হ্যাঁ, মার্চ এপ্রিলে হয়েছে। এবার আমি না পুরো চমকে উঠেছি। আর এটা আমি তোমাকে আগেও বলেছি, এই ঘটনাটা আমি কোনোদিন কোথাও কারুর সাথে শেয়ার করিনি, এই ঘটনাগুলো আর কি। যাই হোক, আমি পুরো চমকে উঠেছি। আমি পিছন দিকের জানলায় তাকিয়েছি, দেখছি কেউ নেই, সামনের জানলাতেও কেউ নেই, অথচ আমি তো স্পষ্ট আওয়াজ পেয়েছি। এবার আমি বাইরের লাইটটা জ্বালিয়েছি, আর জ্বালিয়ে বাইরেটা উঁকি মেরেছি। কেউ যদি ভেজা জুতো পরে হাঁটে, তাহলে তো তার একটা ছাপ থাকবে জলের। জলের কোনো রকম ছাপ নেই, পেছনের জানলাতেও নেই, সামনের জানলাতেও নেই, কোথাও নেই। ওই না, মানে ব্যাপারটা সত্যি আমার খুব মানে কিরম একটা লেগেছে, যে এইরকম ধরনের কি হলো রে বাবা। এইবার বলি, তার আবার 1-2 দিন পরে বাবা যে বেডরুমটা ইউজ করতেন, শুতেন, রাত্রিবেলা আমি আর মা শুয়ে রয়েছি, আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি বাবার ওই বেডরুমে ওইখান থেকে, মানে আমার মানে বলতেও খারাপ লাগে, আমার বাবা ক্যান্সারে মারা গিয়েছিলেন, ঠিক আছে। এবার শেষের দিকে আর কি, যখন শেষ অবস্থাটা ছিল, তখন ইনি মাঝে মধ্যে, মানে তখন তো স্পষ্টভাবে কিছু ডাকতে পারতেন না, আর জোরালো গলার সেই আওয়াজটাও ছিল না, শক্তিটাও ছিল না, তাই মাঝে মধ্যে না ককিয়ে উঠতেন, মানে কিছু যদি দরকার হতো বা কিছু একটা এরকম, ওই রকম আওয়াজ, বিশ্বাস করো মানে আমার গায়ে কাঁটা দিচ্ছে। আমি আর মা ওই রকম আওয়াজ শুনেছি যে ওখান থেকে। এবার কি হচ্ছে, প্রথম দিন আমরা ভেবেছি মনের ভুল, যে সদ্য 1 মাস হয়েছে, হয়তো মনের ভুল, আমাদের স্মৃতি থেকে হয়তো ওই রকম জিনিসটা হয়েছে। এবার একদিন আমি বাড়িতে নেই, দুপুরবেলা মা বাড়িতে রয়েছে, মা বলছে আমি স্পষ্ট আবার ওই রকম আওয়াজটা শুনেছি, কোকিয়ে ওঠার। হ্যাঁ, কোকিয়ে ওঠার, বাবার বেডরুম থেকে আসছে। এবার রাত্রিবেলা দরজাটা, তখন আমি আর মা একসাথে শুচ্ছিলাম, কারণ সদ্য ওই ঘটনাটা হয়েছিল তো। এবার মা তো তখন দুপুরবেলা, মা প্রচণ্ড ভয় পেয়ে গেছে, মানে সত্যি কথা বলতে আমরা কিন্তু কোনোদিন ওই রকম ধরনের ভয়ের ব্যাপারটা মনেই আনিনি, যে বাবা মারা গিয়েছে, নিজের কাছের লোক, ঠিক আছে। এবার এই জিনিসটা যখন হয়েছে, মা আমাকে ফোন করেছে যে তুই কোথায় আছিস। এবার বলি আমি বাড়িতে ছিলাম না, কারণ হচ্ছে আমি পাশের বাড়িতে গিয়েছিলাম, একদম গায়ে লাগোয়াই বাড়ি, আমার মনে হয় কিছু একটা দরকার ছিল, সম্ভবত প্রিন্ট করতে বা কিছু একটা করতে, যাই হোক, তুই কোথায় আছিস তাড়াতাড়ি আয়। আমি এসছি, কাছেই ছিলাম। এবার এসে মা বলছে যে দেখ, আমি না দুপুরে শুতে পারছি না, কীরকম যেন একটা সেই বাবার আগের মতো আওয়াজ আসছে। এবার আরও যে সাংঘাতিক আওয়াজটা হলো, তার আবার 2-3 দিন পরে হলো, বাবা যেদিন মারা গিয়েছিল, মা আর কি শুনতে পেয়েছিলেন যে মানে মারা যাওয়ার আগে একটা ঘর ঘর আওয়াজ হচ্ছিল, ওই ঘর ঘর আওয়াজ আমরা দুজনে মিলে শুনছি। তারপর ওই রকম ধরনের আওয়াজ পাচ্ছিলাম আমরা, আমাদের আরও প্রচণ্ড ভয় লেগে গেল। না, আমরা ভাবছি যে কী রে বাবা, মানে সবই তো ঠিক ছিল, কোনো তো অসুবিধা ছিল না, 1 মাসের মাথাতে 1 মাস যেতে না যেতে এইগুলো কি হচ্ছে, আর এরকম তো কথা নয়, কারণ আমাদের সমস্ত কাজ টাজ খুব ভালোভাবে মিটে গিয়েছিল, আর এরকমও নয় যে আমরা ওনাকে দেখিনি, যথাসাধ্য চেষ্টা করেছি, ওনার যা যা দরকার ছিল ওই সময় সব কিছুই করেছি। আমাদের না মনটা খুব খারাপ হয়ে গেল, যে এটা কি হচ্ছে, মানে এটা তো প্রত্যাশার মধ্যেই পড়ে না, অপ্রত্যাশিত একটা ব্যাপার। তো আমার মা বলতো যে না, আমাদের মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে, কিন্তু ভুলটা হবেটা কি করে, সবসময় কি দুজনের ভুল হতে পারে, এরকম তো নয়। এরপরে যে ঘটনাটা ঘটলো সেটা আরও সাংঘাতিক। কীরকম হলো, একদিন আমি আর আমার ভাইজি ওই সময় কথা বলছি, মানে ওকে আমি গল্প টল্প শোনাচ্ছি, ও না কোনো দিন জিজ্ঞাসা করে না যে আমার বাবার ফটোর দিকে তাকিয়ে তোর বাবার, মানে আমার বাবার ব্যাপারে কিছু, ও তো ছোট মানুষ, ও তো দেখেই নি, ঠিক আছে, এই দেখেনি বলছি, মানে ওনার সাথে তো কোনো এই ছিল না, ছোট সে। এইবার ব্যাপারটা হচ্ছে ও কোনো দিন জিজ্ঞাসাও করতো না। সেদিন আমাদের বাড়িতে এসেছে সন্ধেবেলা, আবার জানলা টানলা খোলা,
আমাকে বলছে বাবার ফটোটা দেখিয়ে যে তোর বাবা তোকে কিভাবে গল্প বলতো আমাকে একটু বলতো, ছোট মানুষ তো তুই তুই করেই বলছে। ওর বাবা মা ছিল না, ওকে আমার বাড়ি আমার কাছে দিয়ে গেছিলো আর কি। এবার আমি বললাম আমাকে দাঁড়া কি কি গল্প বলতো আমি বলছি বলে আমি ওকে কাতাকুতি দিচ্ছি, ছোট মানুষ, আর ওকে মজার করে করে বলছি। তুমি ভাবতে পারবে না, যেই আমি বলেছি আমার বাবা জানিস তো, ওকে কাতাকুতি দিচ্ছি, যখনই বাবা বাবা শব্দটা ইউজ করছি তখনই জানলায় পুরো ওইরকম রিং, যে ছোট ছোট রিং বা কড়া, সেটা না ঝনঝন ঝনঝন করে উঠেছে। ভয় দেখাতো, আমাকে ইচ্ছে করে মজা করতো ওই রকমভাবে 2-4 বার ঠিক ওই রকম, এবং একটা জানলা না, দুটো জানলাতেই যখনই ওই 2-4 বার বাবা ওয়ার্ড কথাটা ইউজ করেছি। আর আমি আরও প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছি। মানে ও ভয় পেয়েছে, ও এইসব ভেবে ভয় পায়নি, ও দেখতে পাচ্ছে তো জানলার ওপাশে কেউ নেই, ও ভয় পাচ্ছে অন্যভাবে যে কি ব্যাপারটা হলো। আর আমি ভাবছি আমার যেন মনে হচ্ছে আমাকে এক্ষুনি বলবে ওই উঁকি মেরে যে কিরে ভয় পেয়ে গেলি তো, যেটা জীবিত অবস্থায় করতেন আর কি। আমার প্রচণ্ড ভয় লেগে যায় ওই দিন। এবার ওই ছোট মানুষটা আমাকে বলে, তখন ও নিজেও ভয় পেয়েছে কিন্তু ও আবার আমাকে বলছে ভয় পাস না, তোর মা এক্ষুনি চলে আসবে দেখ না। এবার জানি না ওর মুখ দিয়ে কিভাবে কে কথাটা বলিয়ে দিল, 2 মিনিটের মধ্যে আমার মা চলে এলো, পাশের বাড়ি গিয়েছিল। আমার বুকে অনেকটা বল চলে এলো যে যাক, মানে বলেছে এসে গেছে মা। এবার মাকে আমি বললাম যে এরম এরম ব্যাপার। মা বলছে তোকে আমি একটা কথা বলিনি? বললাম কি কথা? বললো এইরকম ধর তুই এদিক ওদিক গেছিস, স্নানে গিয়েছিস, ওপরে গিয়েছিস, আমি কিন্তু সুগন্ধি গন্ধের ধূপের এটা কিন্তু আমি পাই। বললাম তুমি তো বলোনি, আমি তো সেদিন তোমার সাথে ছিলাম, পেয়েছিলাম, তারপর তো আমি আর পাইনি। বলছে আমি কিন্তু পাই। এবার এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, মা এক রকমের মাঝে মধ্যে ফিল করছে, আমি এক রকমের ফিল করছি, আর কোনো সময় দুজনে একসাথে একই জিনিস ফিল করছি। এবার রাত্রিবেলা প্রায়শই খাটটায় যেন মনে হচ্ছে কেউ নড়ছে চড়ছে, বাবার বেডরুমটা থেকে দেখবে খাটে আর কি কেউ যদি তোমার এদিক ফেরে বা ওদিক ফেরে, ঘুমের ঘোরে যদি কেউ ফেরে, দমাস দমাস একটা শব্দ হয় কিন্তু, যে ওদিক ফিরলো বোঝা যায় বা এদিক ফিরলো বোঝা যায়। এইবার ওই জিনিসটা খালি ওইখানে তো আমরা পাচ্ছি, একদিন এরম হলোই। এইবার হলো একদিন মা ফিল করছে আমি আর মা শুয়ে রয়েছি, আমাদের খাটের পায়ের দিকটা যেন কেউ একটা এসে বসলো, এবং হাঁটু দিয়ে যদি কেউ ওঠে খাটে দেখবে একটু নড়নচড়ন হয় এবং একটু হলেও শব্দ হয়, আর বোঝা যায় যে কেউ একজন এসে বসলো, হাঁটুটার ওপর হাতটা ভর করে আর কি যদি কেউ করে। কেউ নেই তো ঘরে। মা ফিল করছে, আমাকে ডেকেছে, আমি মা দুজনেই উঠেছি, কাউকে কিন্তু দেখতে পাচ্ছি না। এবার আমরা যে কাজ করেছিলেন যে পুরোহিত, তাকে আমরা বললাম যে আমাদের এরকম তো প্রচণ্ড মন খারাপ, আমরা তো বুঝতেই পারছি না যে এরম কীভাবে হচ্ছে, এরম তো হওয়ার কথাই নয়। এবার পুরোহিত তখন কিন্তু জোর দিয়ে বললেন যে এটা আমার যতদূর মন বলছে, আমি তো খুব ভালো করে ওনার কাজ টাজ করেছি, এটা উনি নয়, আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে। এবার ভুলটা হবেটা কি করে, সব সময় তো দুজনের ভুল হতে পারে না, আমরা তো ফিল করছি কোনো কোনো সময়, কিছু দেখছি না হয়তো হতে পারে কিন্তু ফিল করছি স্পষ্ট। তো উনি বললেন যে ব্যাপারটা একটু ভেবে দেখুন, কারোর সাথে একটা কনসাল্ট করুন, কারণ আমার মনে হচ্ছে উনি কিন্তু এটা নয়, আপনারা কিন্তু মিসগাইড হচ্ছেন, ভুল ভাবছেন, কেউ মিসলিড করছে আপনাদের। এইবার এই কথাটা উনি জোর দিয়ে বললেন। মা বললেন যে না তুমি একবার তাও বাড়িতে এসো, বাড়িতে এসে একটু দেখো পরিবেশ পরিস্থিতিটা। উনি বাড়িতে এলেন, বাড়িতে এসে তো উনি তো কোনো কিছু ফিলই করছেন না, গঙ্গা জল টল তাও ছিটিয়ে টিটিয়ে দিলেন, ঠিক আছে, 15-20 দিন আর কোনো প্রবলেম নেই, আমরা পুরো ঠিকঠাকই রয়েছি। 25 দিনের মাথায় রাত্রিবেলা আমার ঘোর জ্বর এসেছে, 4.5-5 জ্বর। কি বলছো? হ্যাঁ, আমি ধরো এইখানে বসে রয়েছি, মা ওখানে রয়েছে, মা ওখান থেকে আমার গায়ের টেম্পারেচার অনুভব করতে পারছে, এতটা সাংঘাতিকভাবে জ্বর এসছে দুম করে। যাই হোক, ডাক্তারের কাছে মা নামও লিখিয়ে দিয়েছে, পরের দিন সকালবেলা যাওয়া আছে, রাতটা তো কাটাতে হবে। আমরা দুজন শুয়েছি, আমি আর মা। ওই তোমার 3টে হবে, আমি দেখছি, আমি ওটা জ্বরের ঘোরে রয়েছি, আমি দেখছি আমার মাথার কাছে বাবা এসেছে এবং সুস্থ চেহারায়, একদম অসুস্থ ওই ব্যাপারটা না, সুস্থ চেহারায় বাবা এসেছে। আর মা শুনছে বাবার ভয়েসটা, বাবা বলছে তোদের কিন্তু সামনে বিপদ, আমি না এই দুটো কথা।
এবার এখান থেকে আমরা ইঙ্গিত পেয়ে গেলাম যে আমরা যেটা ভাবছি সেটা ভুল, বাবা কিন্তু নয়, হুম ওই পুরোহিত যিনি আছেন উনি কিন্তু ঠিকই বলেছেন। হুম। এইবার বিপদের যে কথাটা আসবো সেটা হবে আমার থার্ড ফ্রেজ। এবার এখানে আমাকে একটা কথা বলো, হ্যাঁ, ফার্স্ট ফ্রেজের সাথে এই ফ্রেজের কোনো কানেকশন আছে? ইয়েস, কানেকশন একটাই আছে। কারণ বাবা ওই পোস্ট অফিস বা ওই হন্টেড কোয়ার্টারে যেগুলো ফিল করেছিল বা দেখেছিল নিজের চোখে, সেগুলো দেখার পর আমাদেরকে বসে ডাইনিং টেবিলে যখন ওই ঘটনাটা শেয়ার করছিল, বলেছিল প্রেতেরা কিন্তু ছল করে, খুব সাবধান। আচ্ছা। মানে ওরা যে কোনো সময় আমার ধর, মানে এটা বাবা এক্সাম্পলে বলেছিল যে ধর আমি হয়তো তোদের সামনে কথা বলছি, হয়তো ওটা আমিই নই, অন্য কেউ এসে বলে চলে গেছে, তোরা হয়তো পরে বুঝতে পারবি ওটা আমি ছিলাম না। এটা তোমাকে আমি বলেওছি সেকেন্ড হ্যাঁ। ফ্রেজের শুরুতেই। একদম। এবার হ্যাঁ বলো, তোমার কি জিজ্ঞাসা আছে? মানে এই যে ধরো একটা পার্টিকুলার প্রেতাত্মার নজর তোমার বাবার উপর পড়েছিল, হুম, মনে হয় সেটার জন্য ওনার মৃত্যু কোনোভাবে দায়ী? না, ওটার জন্য দায়ী নয়, কারণ বাবা একটা রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, ক্যান্সারে। আমাদের বডি না এরকম টাইপের নেগেটিভ ইনফ্লুয়েন্স বা নেগেটিভ এনার্জির কাছাকাছি এসে আচ্ছা, একটা ডিফারেন্ট ওয়েতে রিয়াক্ট করে। ও সেই অনুযায়ী হয়তো তাহলে। আমার হ্যাঁ, সেজে জেঠুরও ক্যান্সার ছিল, হুম হুম হুম, কোলন ক্যান্সার। তো আমার মাঝে মধ্যে ফিল হয়েছে একটা কানেকশন ছিল হতে পারে তাহলে। এইসবের। এই ব্যাপারটা আমি ভেবে দেখিনি। তোমারটা শুনে আমার তাই মনে হলো। হুম হুম। এবার আসবো আমরা থার্ড ফ্রেজে। তো ঘটনার থার্ড ফ্রেজে আমি চলে এসেছি। থার্ড ফ্রেজে যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে এবার ওই যে বাবা যে বলে গেলেন হঠাৎ করে, আমি না আমি না আমি না বড় বিপদ। এবার বিপদটা একটু অন্যভাবেই এলো। কিরমভাবে এলো? উপদ্রব আর কি। আমাদের ওয়াশরুম রয়েছে, সেই ওয়াশরুমে কোনো দিন কোনো সমস্যা কিচ্ছু ছিল না, সব ঠিকঠাক। মা জামা কাপড় মানে মা না রাত্রিবেলাতে ওয়াশিং মেশিনে সমস্ত জামা কাপড় দিয়ে দেয় আর কি, পরের দিন সকালবেলা উঠে সেটা মেলে দেয়। যাই হোক, তো 11:30 12টার সময় ওয়াশরুমের জানলা দুটোই বন্ধ রয়েছে, পুরো ভেতর থেকে ছিটকিনি দেয়া। মা ওয়াশিং মেশিনে জামা কাপড় সমস্ত কিছু দিয়েছে টিয়েছে, বাথরুমটা একবার এমনি চেক করে নিয়েছে জানলা টানলাগুলো দেয়া টেয়া কিনা। এবার বালতিতে মনে হয় জল টল ভরে এদিক ওদিক কিছু একটা করছে। জল টল ভরে এদিক ওদিক করার পরে মাথাটা তুলেছে জাস্ট, বন্ধ জানলা ছিল, আগেই বলেছি দুটো জানলাই বন্ধ ছিল, এক্সস্ট চলছিল। যাই হোক, দেখছে যে বাঁদিকের জানলাটা সেটা না ছিটকিনি দেয়া ছিল, ছিটকিনিটা খোলা, কোনো রকম আওয়াজ হয়নি। আর জানলাটা এরমভাবে বন্ধ থাকে সাধারণত, জানলাটা একটু এরকমভাবে আলগা মতো খোলা, এবং সেখানে একটা চোখ পুরো সেঁটে, জানলাটা এরকমভাবে যেহেতু আলতো করে রয়েছে, এই যে ফাঁকটা রয়েছে সেই ফাঁকের মধ্যে একটা চোখ রয়েছে। চোখটা অদ্ভুত ভয়ঙ্কর, তার বর্ণনাটা আমি দিই। খালি চোখ যে দেখেছে সেটা নয়, মানে কপালের মানে এই অংশটা আর কি একটুখানি দেখা গিয়েছে। কীরকম? চোখের মধ্যে কোনো মণি নেই, সাদা ফ্যাটে টাইপের চোখ, আর ভুরুর এখানটা না পুরো কাটা, ঠিক আছে, সাদা রঙের ভুরুটা সাদা রঙের, এখান থেকে কাটা। কপালের এই জায়গাটা পুরো কালো, মানে তুমি যেরকম ব্ল্যাক কালারের জামা পরে রয়েছো ওই রকম কালো, কিন্তু এইটুকুনি পোর্শান চোখের নিচটা সেটা আবার কিন্তু ফর্সা। বুঝতে পারলাম মানে কি অদ্ভুত ধরনের জিনিসটা। এক্স্যাক্টলি। এবং মানে সে না পুরো চোখ গোল গোল করে, মানে নর্মাল চোখে যে এরকমভাবে সেটা না, পুরো চোখটা গোল গোল করে রয়েছে। এবং ওই হয় না সেই চোখ ঘোরাতে পারি আমরা এরম এরম করে, কিরম একটা ঘোরায়, ওইরমভাবে পুরো চোখটা ঘুরছে। মা বলছে যেন একটা মার্বেলের গুলির মতো চোখটা ঘুরছে। মনি ছিল চোখে, ফ্যাটে চোখ, আর সেই চোখটা সাদা এরকমভাবে ঘুরছে। গোল প্লাস হচ্ছে ঘুরছে। মা ওখানে মানে একটা কীরকম চিৎকার করে উঠে বসে যায়, প্রচণ্ড ভয় পেয়ে যায়। জানলাটা তখন আধ ভেজানো থেকে পুরোটা খুলে যায় এরকম করে। আমাকে ডাকতেও পারছে না, টাইপের কিরম একটা করছে। আমি ওই শব্দ শুনে যখন যাই ওয়াশরুমে, মা বলছে, মানে মা জানলার দিকে ওরকম করে আমাকে আঙুল দেখাচ্ছে। আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে, জানলাটা খোলা অবস্থাতেই রয়েছে। তারপর মাকে জলটা দিই, বাথরুম থেকে বের করি। মা তখন বলছে আমি একটা চোখ দেখেছি।
এবার মা তখন চোখের ওই বর্ণনাটা দিচ্ছে, এবার আমার শুনে খুব ভয় লেগে গেছিলো যে এইরকম ধরনের আবার কি ব্যাপার। তো মা তখন আমাকে বলল, বাবা কি এইটাই বলে গেছে, যে বললো হঠাৎ করে যে বিপদ আছে সামনে, এই রকম ধরনের। আমি তো মাকে তাও সাহস দিয়ে বললাম, তুমি হয়তো ভুল দেখেছো, এইসব নিয়ে অত কিছু ভেবো না। এবার এখানে একটা কেস হয়েছিল, সেটা আমি প্রথমেই বলে রাখি, সেটা হচ্ছে যে আমি কিন্তু এই জায়গাটায় কিছু ফিল করতে পারতাম না, যা করতো মা করতো। আর বাবা যখন আমাদের ওই ঘটনাটা শেয়ার করেছিল, বর্ধমানের ওই জায়গার ঘটনাটা শেয়ার করেছিল, তখন আমি মা ছিলাম, প্রথমেই বলেছিলাম পডকাস্টে। তো মা কিন্তু তখন ওই ঘটনাটা না বাবার কথাটা শুনে বিশ্বাসও করেনি। দ্বিতীয় ফ্রেজে যে আমরা ভেবেছিলাম বাবার হয়তো কিছু একটা ব্যাপার স্যাপার হচ্ছে, বাবা হয়তো শান্তি পাননি, তখন মার ব্যাপারটা একটু কেন বিশ্বাস হয়েছিল। এবং থার্ড ফ্রেজে এসে দেখছি মা কিন্তু টোটালি অনুভব করছে, প্লাস দেখছে নিজের চোখে সরাসরি। কারণ এই চোখটা তো কোনো মানুষের চোখ হতে পারে না, মানে ওপর দিকটা কালো, নিচের দিকটা ফর্সা, প্লাস মানে তুমি ভাবো কীরকম অদ্ভুত টাইপের, ভুরুটা পুরো মানে পাকা পাকা চুলের আর কি, এবং কাটা, আর মনি নেই, ফ্যাটে চোখ, গোল 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 হচ্ছে, আবার ঘুরছে বন বন করে। এবার পরের দিন সেই সেম জিনিস, মানে মানে জানলা বন্ধ থাকছে, যখনই মা যাচ্ছে বাথরুমে ওই রাতের বেলাটা, খালি কাচতে বলে না, এমনিও হয়তো ওয়াশরুমে গেছে, ঠিক ওই সময় জানলাটা খুলছে, কোনো শব্দ হচ্ছে না। এবং মা যখন ঢুকছে সরাসরি, তখন জানলা খুলছে না, মা হয়তো কোনো কাজে বালতি টালতি এদিক ওদিক সরাচ্ছে, মানে মা যখন নিচু হচ্ছে তখন জানলাটা খুলে যাচ্ছে, এবং কোনো রকম শব্দ ছাড়াই। মা যখন মুখটা তুলছে তখন মা ওই চোখটা সেম জিনিস, মানে ওইরকম সেম চোখ। এইবার বলি, চোখটা ফার্স্ট দিন দেখেছিল হচ্ছে কপালের এদিকটা কালো, নিচের দিকটা ফর্সা। দ্বিতীয় দিন যখন দেখলো সেটা পুরো উল্টো, মানে কপালের ওপর দিকটা ফর্সা, নিচের দিকটা কালো। আর সেদিন কিন্তু ভুরুটা নেই। প্রথম দিন দেখেছিল হচ্ছে পাকা ভুরু রয়েছে, কিন্তু তারপরের দিন কিন্তু ভুরু নেই। আর সেই রকম, মানে মা বলছে চোখ গোল গোল, মানে কি চোখ যেন ঠিকরে বেরিয়ে আসবে। এক একজনের দেখবে বিশাল বড় বড় চোখ হয়, মাছের চোখ বলে, মানে মরা মাছের চোখ যেরকম, মানে একটা এ টাইপের সাংঘাতিক টাইপের হয়, এইরকম একটা চোখ। আর রাত্রিবেলা করেই হচ্ছে, মায়ের সাথেই হচ্ছে। এবার ওই জিনিসটা দেখার পর না মা সারা রাত ঘুমোতে পারেনি, মা কেমন একটা গোঙানিনু এরকম টাইপের একটা করছে। তো আমি বুঝতেই পারছি মা চোখ বন্ধ করলেই ওইরকম চোখের, মানে চোখটা মায়ের চোখের সামনে ভেসে উঠছে। তো আমাদের প্রচণ্ড ভয় লেগে যায়, মানে আমরা ওয়াশরুম যে ইউজ করব সেটাও করতে ভয় পেয়ে যাচ্ছি। এইবার আর একটা অদ্ভুত ধরনের ঘটনা যেটা হলো, সেটা হচ্ছে ওই যে আমি বললাম আমি কিন্তু কিছু দেখিনি, আমি খালি মায়ের কাছে শুনছি যে কি হচ্ছে না হচ্ছে। আর একদিন যেটা হলো, মা জাস্ট দরজাটা খুলেছে, এতদিন মা দরজা খোলাকালীন কিন্তু কিছু হচ্ছিল না। এইবার এই জিনিসটা মা দেখছে, মা দরজাটা জাস্ট ছিটকিনিটা খুলেছে, খুলে দরজাটা এরম করে যাচ্ছে, সরিয়েছে, বাথরুমে ঢুকবে, মা চোখের সামনে দেখছে এই বাঁদিকের দরজাটা তো খুললোই, পটাং করে খুললো, মানে ভেতরের ছিটকিনিটা জাস্ট এরম করে নেমে গেল, কেউ যেন ভেতর থেকে খুলে দিচ্ছে। ওই একটা জানলা খালি নয়, আর একটা দিকের যে জানলা ছিল সেটাও একসাথে খুলে গেল। এবং মা এর মাঝে একটা কাজ করেছিল ভয়ে, জানলার ছিটকিনি তো দেয়া থাকতোই ওকে, তার সাথে না শক্ত পাড় বেঁধে রেখেছিল, শাড়ির পাড়, যাতে না খোলে। এবার মা চোখের সামনে পুরো পটাং পটাং করে দেখছে জানলা দুটো দুদিকের খুলে গেল, এবং পাড়টা পুরো পাড় যেন কেউ গিট বাঁধা ছিল, গিটটা যেন খুলে দিল পটাং করে। এবার বাইরে থেকে কি করে ওরকম জানলা খোলা সম্ভব, বাইরে কিন্তু কেউ নেই, ঘুটঘুটে অন্ধকার, ঠিক আছে। এবার মা আমাকে ডেকেছে, এবার আমার এইটা নিজের চোখে, এতদিন তো চোখটা আমি দেখিনি, খালি শুনেছি, আর হ্যাঁ এটা দেখতাম যে জানলাটা খোলা রয়েছে। এবার আমি ভেবেছি মা হয়তো জানলাটা দেয়নি, ভুলে গিয়েছে, কোনোভাবে হাওয়ায় খুলে গেছে। কিন্তু এই দুটো যখন আমি দেখলাম, বাঁদিকের জানলাটা আমি মেনে নিলাম ঠিক আছে কোনোভাবে হাওয়ায় খুলেছে, কিন্তু ডান দিকটা আমি নিজে দেখেছি পাড় দিয়ে বন্ধ করা রয়েছে, মানে পাড় দিয়ে বাঁধা রয়েছে, প্লাস দুটো ছিটকিনি দেয়া, দুটো জানলাই পুরো হু হু করে খোলা, হাট করে খোলা। সাথে সাথে আমি দাদাকে ফোন করলাম, দাদাকে ফোন করে ছবি তুলে পাঠালাম যে এই রকম ব্যাপারটা হচ্ছে, কি করা যায়। এবার তো আমাদের ওয়াশরুম ইউজ করা তো ভয়ের হয়ে যাচ্ছে, একদমই তাই, মানে আমরা গেলেই তো মনে হচ্ছে কেউ যেন একটা ভেতরে রয়েছে, না হলে কি করে জানলাটা খুলছে কি করে।
এবার দাদা যেটা বললো যে তুই এক কাজ কর, পাশের বাড়ি আবার সেই সময় না রঙের মিস্ত্রি হচ্ছিল, মেরামত হচ্ছিল বাড়িটা। তো দাদা বললো দেখ একটা এটা হতে পারে যে কোনো সময় হয় না কারুর বাথরুমের জানলা দিয়ে উঁকি মেরে দেখা, কেউ স্নান করতে গেলে বা কেউ কিছু করতে গেলে ওইরম কিছু কিনা। কিন্তু এটা একদমই অযৌক্তিক কথা, কারণ আমরা তো দেখছি যে ভেতর থেকে বন্ধ জানলা, মানে মা বলছে যে আমি তো নিজে জানি যে বন্ধ জানলাটা খুলছে, তোর এই কথাটার যুক্তিটা আমি কি করে মেনে নেব। তাও ঠিক আছে, আমি পরের দিন গিয়ে একবার ওদের মিস্ত্রিদের আর কি দেখবো যে কেউ কিছু করছে কিনা। এবার পরের দিন আমরা যাই, ওই যে মিস্ত্রিরা কাজ করছিল পাশের বাড়িতে, তো সেই মিস্ত্রির কারুর ওরকম অদ্ভুত ধরনের মুখ নেই, মানে এই পাশটা একটা দিক মানে ওপর দিকটা কালো, নিচের দিকটা ফর্সা বা পাকা ভুরু, এরম কিছুই নেই। এটা মানে নর্মালও নয় এই ব্যাপারটা। যাই হোক, তাও আমরা একটা ছানবিন করার কথা আমরা একটা দেখে নিয়েছিলাম ওদের। এইবার বলি, আমার বাড়িটা না রাস্তার একদম ধারেই, আমার বাড়ির পাশে মানে মেন রোড একদম, এবং আমার বাড়ির পিছন দিকেও বড় ফ্ল্যাট। এবার কেউ যদি আমি ধরেও নিই তর্কের খাতিরে মানে বদমাইশি করে জানলা দিয়ে উকি মারে, প্রথম কথা হচ্ছে সে বন্ধ জানলা খুলতে তাকে একটা বেগ পেতে হবে বাইরে থেকে, টানা হিচড়া করতে হবে। সহজে একটা জানলা খোলা কিন্তু চারটিখানি কথা নয়, আর মুহূর্তের মধ্যে দুটো জানলা তো খোলা কথাই নয়। এবং যে কেউ তো দেখে নিতে পারে, পাবলিকের কাছে প্যাদানি খেয়ে যাবে, কারণ আমার বাড়ি একদম রাস্তার ধারে। রাস্তার ধারে যে কেউ দেখতে পারে, ফ্ল্যাটে কেউ বারান্দায় এলেই ফ্ল্যাটের লোকেরা দেখতে পাবে যে জানলায় কেউ উঁকি মেরে দাঁড়িয়ে রয়েছে। একদমই তাই, কোনোভাবেই সম্ভব নয়। এইবার মা কি করলো, নীলের যে গুঁড়ো, সেই নীলের গুঁড়ো ছড়িয়ে দিল। তাহলে কি হবে, কেউ যদি আসে তার ছাপটা পড়বে। এবার নীলের গুঁড়ো ছড়িয়ে দেওয়া হলো, প্রথম দিন কিছু হলো না, কোনো ছাপটাপি পড়ছে না, ওই ঘটনাও ঘটেনি। আমরা তর্কের খাতিরে ধরে নিলাম যে কোনো হয়তো মানুষ করেছে, মা ভুল দেখেছে, এটা ধরে নিয়েছি। দ্বিতীয় দিন কি হলো, নীলের গুঁড়ো ছড়ানোই ছিল, আমরা এবার ছাপ দেখতে পেলাম। ছাপটা কিন্তু কোনো মানে পায়ের নয়, ছাপটা ছিল হাতের ছাপ। কিরাম, তাও আবার অদ্ভুত ধরনের হাতের ছাপ। বলতে গেলে আমার ধরো এই হাতের পাতা, আমার হাতের পাতার থেকে একটু বড় হাতের পাতাটা, এবং একটা হাতের পাতা মানে বাঁদিকের হাতের পাতাটা যদি ধরি আমি, দুটো হাতের পাতারই ছাপ পেয়েছি আমরা। ভাবো মানে কিরকম, নীলের গুঁড়োটা তো মাটিতে ছড়ানো বাড়ির পেছন দিকের পোর্শনটায়, তার মানে যে এসেছে সে হাতে ভর দিয়ে হাঁটে, পাটা কি তাহলে তার আকাশে ওপরের দিকে থাকে? পসিবল না। এবার বলি, হাতের ছাপটা কীরকম অদ্ভুত ধরনের ছিল। দুই হাতের মধ্যে একটা হাত যদি মানে ডান হাত ধরি আমি, ডান হাতের এই বুড়ো আঙুলটা ছিল না, আর এই আঙুলটা তার ছিল না, এই যে এইরকমভাবে তিনটে আঙুল ধরো ছিল, আর হাতের পাতাটা। এইবার একটা কথা বলি, যদি কোনো মানুষও হাতের ছাপ দেয় তাহলে তো তার এই পোর্শনটুকুনি আসবেই, যতই তার আঙুল থাকুক না থাকুক। এইটা ছিলই না, জাস্ট মানে ধরো এইরকম, এটা তো কোনোভাবেই নর্মাল ব্যাপার না। একদমই তাই। আর একটার যেটার, সেটা ধরো হচ্ছে এইরকম দুটো আঙুল ছিল না, এইরকম দুটো আঙুল যদি মুড়ে আমি এইরকম করি, এবং আঙুলের এই পোর্শনগুলোও নেই, কিন্তু পুরো ফাঁকা, এরকম দুটো নীলের গুঁড়োর মধ্যে দু রকমের এরকম হাতের ছাপ আমরা দেখতে পেয়েছিলাম। তারপর সাথে সাথে আমরা খবর দিই ওই পুজো আচ্ছা করানোর জন্য, কারণ অদ্ভুত টাইপের ব্যাপার স্যাপার হয়ে যায়। এই ট্রমাটা মাকে প্রায় 6-7 মাস ধরে আর কি, রাতের বেলা মা ঘুমোতে পারতো না ওই ছাপটা দেখার পর থেকে। আর চোখটা তো ছিলই, মা খালি বলতো যে চোখ ঘুরছে চোখ ঘুরছে চোখ ঘুরছে চোখ ঘুরছে, এরকম ধরনের জিনিসপত্র মা বলতো। ওই রকম হাতের ছাপটা এরকম আমরা দেখেছিলাম নীলের গুঁড়োর ভিতরে। তারপর থেকে আমরা পুজো আচ্ছা সমস্ত কিছু করাই। আমি মানে তারপর সত্যি কথা বলতে তারপর আর কোনো সমস্যা কিন্তু কিছু হয়নি। তবে একটা জিনিস আমার কাছে কোনো ব্যাখ্যা নেই যে ওটা কার চোখ ছিল, কার ওরকম অদ্ভুত হাত, আর হাত দিয়ে ভর করে কে কিভাবে আসবে, তাহলে তো তার মাথাটা এই পাটা তাহলে তো উপরের দিকে থাকার কথা, ওই ব্যায়ামের একটা ভঙ্গি হয় বোধহয় ওইটা। তা সত্ত্বেও সেরকম যদি হয়, মাথাটা যদি নিচের দিকে থাকে, চোখ দেখতে পাবে কি করে? হ্যাঁ, সেটাও একটা ব্যাপার। তো এইটার আমাদের কাছে কোনো স্পষ্ট ব্যাখ্যা আজও অবধি পাইনি। তারপর আমাদের পুজো আচ্ছা করানো হয়েছে, তারপর থেকে আর কোনো সমস্যা নেই, কিন্তু এই জিনিসটা ঘটেছে।
এবং যে 3টে ঘটনা বললাম সেই 3টেই ঘটনা প্রত্যেকটা সত্যি ঘটনা। আমার নিজের নিজের সাথে ঘটেছে। হ্যাঁ, 2টো ফ্রেজে নিজের বাড়িতে হয়েছে আর ওটা বাবার সাথে হয়েছে। এটাই ছিল আজকের এপিসোড। থ্যাংক ইউ অনন্যা কৌস্তবের হ্যাঁ। আড্ডাতে এই ঘটনাটা শেয়ার করার জন্য। আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, সাবস্ক্রাইব টু কৌস্তবের আড্ডা, যাতে প্রত্যেকটা পডকাস্ট আপনারা সবার আগে দেখে ফেলতে পারেন। আপনার লাইফেও যদি এরকম কোনো প্রবলেম থাকে, আপনার কোনো রকমের সমস্যা হচ্ছে, আপনার কোনো স্পিরিচুয়াল বা অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প চাই, যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে। নাম্বারটি হচ্ছে 6290675195। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অবধি কৌস্তবের আড্ডার এরকম আরও এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।